আসছি। সারফ্রাজের ড্রাগস কারখানা পরিত্যক্ত একটি কক্ষে পায়ের দড়ি বেঁধে উল্টো হয়ে ঝুলে রাখা হয়েছে সারফ্রাজের অ্যাকাউন্টেন্স ড্যানিয়েলকে। ভিতর ড্যানিয়েল বাঁচার তাগিদে বারবার কাকুতি মিনতি করে যাচ্ছে, কিন্তু নিষ্ঠুর মানব ডেভিন কিছুই যেন কানে শুনছে না। ঘণ্টাখানেক পার হতেই চোখে মুখে অসামান্য ক্রোধ ফুটিয়ে উপস্থিত হলো সারফ্রাজ। সারফ্রাজকে দেখেই ড্যানিয়েল বলে উঠল, বস প্লিজ সেভ মি, হি ইজ আ ডেভিল। আমাকে ফাঁসিতে ইচ্ছে করেই সে আমার নাটক সাজিয়েছে। প্লিজ ডোন্ট ট্রাস্ট হিম। ড্যানিয়েলের বাকি কথাগুলো আর শুনতে ইচ্ছা হলো না সারফ্রাজের। ড্যানিয়েলের হাত থেকে লোহার রডখানা নিয়ে বেধড়ক আঘাত করলো ড্যানিয়েলের শরীরে। কোন আঘাতে কোথায় গিয়ে লাগলো তার খেয়াল পর্যন্ত রাখলো না সারফ্রাজ। মারের চোটে চিৎকার করে প্রাণ ভিক্ষার আর্জি জানলো ড্যানিয়েল, কিন্তু নিষ্ঠুর মানব সারফ্রাজ থামলো না ক্ষণকালের জন্য। ড্যানিয়েলকে এলোপাথারি আঘাত করতে করতে সারফ্রাজ যখন ক্লান্ত হলো তখন হাত থেকে খসে পড়ল রডখানা। ড্যানিয়েলের সাদা শরীর ইতিমধ্যে রক্তে রঞ্জিত। সারফ্রাজ ড্যানিয়েলের গলা টিপে ধরে হিসিয়ে শোধালো, আমার সর্বনাশ করার জন্য রুদ্র তোকে কত টাকা দিয়েছে ড্যানিয়েল? সারফ্রাজের প্রশ্নে ড্যানিয়েলের জ্ঞান হারানোর উপক্রম হলো। তার মানে সারফ্রাজ তার পিছে ছুরি মারার বিষয়ে সবটা জেনে গিয়েছে। ড্যানিয়েল তবুও সবকিছু চেপে গিয়ে ভর্ত গলায় বলল, কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে এখানে বস। রুদ্রের সাথে আমার কোনো কথা হয়নি আপনার বিষয়ে। তাছাড়া রুদ্রকে আমি চিনি না। ড্যানিয়েলের মুখে মিথ্যা শুনে সারফ্রাজের মাথা ধরে এলো। ডেভিনের থেকে নোটপ্যাড নিয়ে উল্টো করে ড্যানিয়েলের চোখের সামনে মেলে ধরল সে। 30 সেকেন্ডের একটা ভিডিও চলছে, তাতে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ড্যানিয়েল আর রুদ্ররাজ মুখোমুখি বসে ড্রিঙ্ক করছে। সেই সাথে একটা ব্ল্যাঙ্ক চেক এগিয়ে দিচ্ছে রুদ্ররাজ। ড্যানিয়েল খালি চেক পেয়ে মস্ত খুশি। সেই খুশি আরো কয়েক ধাপ বাড়াতে রুদ্ররাজ আদেশ করলো, Make sure he never breathes again, whatever it cost. ভিডিওখানা দেখে গলবিল শুকিয়ে উঠল ড্যানিয়েলের। তার চোখ মরণ ভয় স্পষ্ট ফুটে উঠল। নিজেকে নির্দোষ প্রমাণের আর কোনো সাফাই গাইল না সে, কারণ সবটা এই মুহূর্তে অর্থহীন। ড্যানিয়েলের চোখ বুজে বহু কষ্টে আওড়ালো। কিল মি। সারফ্রাজ বাঁকা ঠোঁটে হাসল। এত সহজে ড্যানিয়েলকে সে মুক্তি দেবে না। নরকীয় সাজা ভোগ করিয়েই তবেই মুক্তি দেয়া হবে এই বিশ্বাসঘাতককে। সারফ্রাজ ডেভিনের পানে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, I know you are heartless, so I don't want to say anything more. বলেই ড্যানিয়েলের পানে এক পলক ঘৃণা নজর বুলিয়ে বাইরে বেরিয়ে এলো সারফ্রাজ। সারফ্রাজ চলে যেতেই অদ্ভুত হাসলো ডেভিন। সেই হাসির শব্দে প্রাণ পাখি উড়ে গেল ড্যানিয়েলের। চোখের সামনে সাক্ষাৎ নরককে দেখতে পেল সে। মনে মনে জিসাসের নাম উচ্চারণ করতে চাইল, কিন্তু তার আগেই ভারী লোহার রড দিয়ে ড্যানিয়েলের প্রশস্ত বুকে শক্ত বাড়ি বসালো ডেভিন। ডেভিনের শক্ত হাতের আঘাতে চিৎকার করে উঠল ড্যানিয়েল। ড্যানিয়েলের গগনবিতারী চিৎকার ডেভিনের কানে অত্যন্ত প্রশান্তি এনে দিল। ড্যানিয়েলের এক একটা চিৎকার ডেভিনের কানে সুরেলা গান হয়ে বাজল। ডেভিন উন্মাদ হয়ে উঠল। তার মনে হলো ড্যানিয়েলের আরো জোরে জোরে চিৎকার করা উচিত। তাই সে ড্যানিয়েলকে শোধালো, অল্প অল্প করে তোমার গায়ের চামড়া যদি চাকু দিয়ে তুলে নেই, তুমি কেমন বোধ করবে ড্যানিয়েল? বিকেলের আগে আগেই রূপকথার পুরো শরীর ঘাম দিয়ে জ্বর ছেড়ে দিল। জ্বর ছাড়তেই গায়ে সাদা ভারী ব্ল্যাঙ্কেট জাহান্নাম ঠেকলো তার কাছে। দুর্বল পা দিয়ে সে ব্ল্যাঙ্কেট সরিয়ে চারিপাশে নজর বুলালো। হাতে লাগানো সেলাইনের সুই আর বাহির পরিবেশ চোখ দিয়ে বুঝিয়ে দিল এটা হসপিটাল। রূপকথার সরু গলা পিপাসার খাড়ান ফেটে যাওয়ার মাঠের ন্যায় চৌচির হলো। প্রচণ্ড পানি পিপাসার বুক ধরফর করে উঠল। চারিপাশে চোখ বুলে পানি খুঁজল। বেডসাইড টেবিলে ঝকঝক করছে পানির বোতল। রূপকথা উঠে বসে পানির বোতল হাতে নিতে চাইল, কিন্তু তার আগেই মাথা ঘুরে উঠল। রূপকথা ধপ করে বিছানায় পড়ে মৃদু আর্তনাদ করে উঠল। কিছুক্ষণ ওভাবেই কাটানোর পর আবার উঠে বসল। বেড ধরে ধরে কোনো মতে পানির বোতলটা নিতে চাইল। এমন সময় কেবিনে প্রবেশ করলো একজন নার্স সহ ডক্টর। রূপকথা ডক্টরের পানে নজর দিতেই ডক্টর চোখ নামিয়ে নিল। রূপকথার বিষয়টা আমলে না নিয়ে পানি খাওয়ার মনোযোগ দিল। নার্স দৌড়ে গিয়ে পানির বোতলের ক্যাপ খুলে বলে উঠল, নিন।
সুন্দরী বিদেশি নার্সের হাত থেকে বোতল নিয়ে রূপকথা থ্যাঙ্কস জানালো। এরপর কিছুটা ইতস্তত করে শোধালো। সারফরাজ, নার্স কোনো প্রত্যুত্তর করল না। রূপকথা ভাবলো হয়তো নার্স সারফরাজকে চেনে না। এই দেশে সারফরাজ কোন নাম ব্যবহার করে চলাফেরা করে সেটাও রূপকথা দুর্বল মস্তিষ্কে খেলল না। রূপকথা হাতের সিনাইনের পানে তাকিয়ে ইংরেজিতে জিজ্ঞেস করলো। বাড়িতে কখন যেতে পারবো ডক্টর? ডক্টর নিজের অ্যাপ্রনের পকেট থেকে হাত বের করে শক্ত গলায় বলে উঠল। আছি। ডক্টরের কণ্ঠে চমকে উঠল রূপকথা। বিস্ফোরিত নজরে সামনে তাকাতে গাঢ় নীল চোখ জোড়া দেখে চিৎকার করে উঠল রূপকথা। প্লিজ হেল্প, সামবডি হেল্প মি প্লিজ। বলেই ভয়ে কুকড়ে কেঁদে উঠল। চিৎকার করে সারফরাজকেও ডাকলো, কিন্তু কোথাও নেই সারফরাজ। উপায়ন্ত না পেয়ে বিছানার বালিশ ছুঁড়ে মারল রূপকথা। মেডিসিনের বক্স ছুঁড়ে মেরে থামাতে চাইল রুদ্রকে, কিন্তু শীর্ণ দুর্বল দেহে পরাজিত হলো রুদ্রের পেশিবহুল হাতের শক্তির কাছে। রুদ্ররাজ রূপকথাকে শক্ত হাতে চেপে ধরে রূপকথার ঘাড়ের পেছনে ইঞ্জেকশন পুশ করে নার্সকে আদেশ দিল। হুইল চেয়ারে বসিয়ে হসপিটালের পেছনে কেটে নিয়ে আসো, কুইক। বলেই হনহন করে বেরিয়ে গেল। যাবার আগে ডাস্টবিনে ছুঁড়ে ফেললো গায়ের এপ্রন আর হ্যান্ড গ্লাভস। মুখের মাস্কটা আরেকটু ঠিক করে হাত ঘড়িতে সময় দেখতে দেখতে লিফট ধরে নেমে এলো নিচে। এরপর সোজা নিজের গাড়িতে। মোটা অঙ্কের বিনিময়ে নার্স হেলেন রূপকথাকে তুলে দিল রুদ্রের গাড়িতে। অবচেতন রূপকথা ঠাউর করতে পারল না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সে জ্ঞান হারিয়ে এলোমেলো হয়ে পড়ে রইল গাড়ির ব্যাকসিটে। সন্ধ্যার পরপরই সারফরাজ হসপিটালে ফিরে এলো। এসেই রূপকথাকে অবজারভেশন কেবিনের সামনে পায়চারি করতে লাগলো। আশেপাশে কোনো নার্স বা ডক্টর কিছুই চোখে পড়ল না। এদিকে রূপকথার অবস্থা জানার জন্য মরিয়া হয়ে উঠল সারফরাজ। অবজারভেশন কেবিনে যখন তখন প্রবেশ করা নিষেধ, তাই সারফরাজের মন চাওয়া সত্ত্বেও সেখানে যেতে পারল না। আধা ঘন্টা পেরিয়ে যাবার পরেও যখন কাউকে নজরে এলো না, তখন রুলস ভঙ্গ করল সারফরাজ। বৃহৎ দরজার পাল্লা ঠেলে ভেতরে প্রবেশ করে অবজারভেশন কেবিনের সামনে এসে দাঁড়ালো। দরজা অর্ধেক খোলা। সারফরাজ দরজায় অল্প নক করে দরজা পুরোটা খুলতেই দৃষ্টি পলকহীন হলো। সেই সাথে ধক করে উঠল বুক। বেডে রূপকথা নেই। পুরো কেবিন হুলুস্থুলুস এলোমেলো। সিলাইনের পাইপ জুড়ে রক্তের দাগ। বিছানা দলিত মলিত। ফ্লোরে জুড়ে সুই, সিরিঞ্জ আর ওষুধ ছিটিয়ে রয়েছে। মনের মধ্যে ঝড় বইতে আরম্ভ করলো সারফরাজের। অজানা আশঙ্কায় চোখ ফেটে জল এলো। তবুও নিজেকে যথেষ্ট শক্ত করে ছুটল রিসেপশনে পুরো ঘটনা জানতেই সকলের চোখ কপালে। রিসেপশন থেকে সারফরাজকে জানানো হলো ডক্টর নেলস রূপকথাকে ট্রিটমেন্ট করছিল। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলো ডক্টরের সাথে, কিন্তু ফোন সুইচ অফ। সারফরাজের মনে ভয় এবার ক্রোধে রূপ নিল। সিসিটিভি ফুটেজ চেক করার সঙ্গে সারফরাজ তর্জন গর্জন শুরু করলো। এরই মধ্যে একজন ক্লিনার খবর নিয়ে এলো ডক্টর নেলস অবচেতনহীন হসপিটালের ওয়াশরুমে পড়ে রয়েছে। খবর পাওয়া মাত্রই দৌড়ে গিয়ে ডক্টর নেলসকে তুলে এনে এমার্জেন্সি বেডে দেওয়া হলো। বিভিন্ন কসরতে জ্ঞান ফেরানো হতে না হতেই সারফরাজ এসে ডক্টর নেলসের কলার চেপে ধরে বজ্র কণ্ঠে ধমকে উঠলেন। রূপকথা কোথায়? সারফরাজের চোট কোলাতে কিছুটা সময় লাগলো ডক্টর নেলসের। তবুও ভদ্রলোক ভন ভন মস্তিষ্কে কিছু মনে করার চেষ্টা করলো। এরপর বলে উঠল। একজন সুদর্শন যুবক আমার রুমে এসে আমাদের রূপকথার শারীরিক অবস্থার বিষয়ে জিজ্ঞাসা করে। আমি তার পরিচয় জানতে চাইলে তিনি জানান তিনি একজন ডক্টর আর রূপকথার ফিয়ন্সে। ভদ্রলোকের চোখ জোড়া দেখে আমার অদ্ভুত এক অনুভূতি হয়। সে রূপকথার সাথে দেখা করতে চায়। আমি তাকে স্পষ্ট নিষেধ করি যে পেশেন্ট যথেষ্ট অসুস্থ, সে কথা বলার অবস্থাতেই নেই। তাছাড়া পেশেন্টের ক্লোজ রিলেটিভ ছাড়া অন্য কেউ অ্যালাউ না। কথাটা শুনে ওনার চোখ জোড়া কেমন লাল হয়ে ওঠে। উনি আলাপ শেষ করে আমার পানে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায়। আমি ইতস্তত বোধ নিয়ে হাত বাড়ালেই উনি আমার কলার বোনে আঘাত করে। মুহূর্তেই আমার মস্তিষ্ক সিজার অনুভূতি করি আমি। তারপর আমার আর কিছু মনে নেই। আই এম রিয়েলি সরি। সারফরাজ পুরো ঘটনা শুনে বুঝে গেল কে ঘটিয়েছে এই দুঃসাহসী ঘটনা। বসে বসে আর গল্প শুনল না সারফরাজ। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চিপে উঠে দাঁড়ালো সে। এরপর দৌড়ে সিঁড়ি ধরে নেমে নিজের গাড়িতে উঠল।
গাড়ির টুল বক্সে গান আছে কিনা তা চেক করে ছুটল লস এঞ্জেলেসের অভিমুখে। রূপকথার যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে ছোট্ট একটা বদ্ধঘরে আবিষ্কার করলো। অসুস্থ শরীর আরো অসুস্থ হয়ে উঠল, সেই সাথে খিদেই পেট গুলিয়ে বমি পেল। বদ্ধ কক্ষের চারিপাশে নজর বুলিয়ে উঠে দাঁড়ালো রূপকথা। প্রচণ্ড পিপাসা আর ক্ষুধায় তার শরীর নেতিয়ে ঢলে পড়তে চাইল। বদ্ধ দরজায় এগিয়ে এসে বার কয়েক চাপড় দিল রূপকথা। প্লিজ আমায় যেতে দিন, আমাকে এই ঘর থেকে বের হতে দিন, আমায় বাড়ি যেতে দিন। হ্যালো, শুনছেন? কথাগুলো বলতে বলতে দরজা ঝরে কেঁদে উঠল রূপকথা। নিজের বাবা মা আর সারফরাজের অসহায় মুখটা মনে পড়তেই রূপকথা দ্বিগুণ কেঁদে উঠল। এমন সময় কক্ষের তালা খোলার শব্দ পাওয়া গেল। রূপকথা দরজা থেকে একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো আগত মানুষটার। দরজা খুলে কিয়ৎক্ষণ বাদে কক্ষে প্রবেশ করলো রুদ্ররাজ। রুদ্রকে দেখেই রূপকথার চোখে জল থেমে গেল। নিজেকে এই নোংরা লোকটার সামনে কিছুতেই দুর্বল দেখাতে চায় না রূপকথা। রূপকথাকে নিশ্চুপ দেখে প্রশস্ত হাসলো রুদ্র। এরপর বলে উঠল, বাহ, আমাকে দেখে তোমার একটু ভয় লাগছে না দেখছি। দুদিন সারফরাজের সঙ্গ পেয়ে এতটা সাহসী হয়ে গেলে। গ্রেট ডার্লিং, গ্রেট। তোমাকে এতটা নির্ভীক আর সাহসী দেখে আমার জাস্ট প্রেম পাচ্ছে। ইচ্ছে করছে চুমু খেতে খেতে পাগল হয়ে যায়। রূপকথা রুদ্রের পানে ঘৃণিত নজর বুলিয়ে বলে উঠল, একবার মার খেয়েও আপনার শিক্ষা হয়নি দেখছি। এত তাড়াতাড়ি পৃথিবী ছাড়ার শখ! আর মুখের ভাষা এত নোংরা কি করে হয় একটা মানুষের? রুদ্র তর্জনী আঙুল দিয়ে নিজের সফেদে গাল অল্প চলকালো। এরপর ঠোঁট উল্টে বলল, কে বলেছে আমি মানুষ? রূপকথা তাচ্ছিল্য হেসে বলে উঠল, ঠিকই, মানুষরূপী জানোয়ার। আর আপনার মতো জানোয়ারকে খুব শীঘ্রই স্বীকার করবে সারফরাজ। আমি তোমার প্রেমিক, আমার একটা লোম পর্যন্ত বাঁকাতে পারবে না, বুঝলে? আর পৃথিবী আমি ছাড়ছি না, ছাড়বে সারফরাজ। এবং খুব শীঘ্রই সারফরাজকে দুনিয়া ছাড়া করে তোমাকে পুরোটাই লুটে নেব আমি। সারফরাজের রাজ্য রানী দুই হবে আমার। কি আনন্দদায়ী কিনা হবে সারফরাজের নৃশংস কষ্টদায়ক মৃত্যুর দৃশ্য ভেবে আত্মতৃপ্তি পাচ্ছে। রূপকথার চূড়ান্ত ঘৃণা জন্মালো এই নিকৃষ্ট মানুষটার প্রতি। সে রুদ্রের মুখে একদলা থুতু ছুঁড়ে চিৎকার করে বলে উঠল, আমাকে লুটার স্বপ্ন দুঃস্বপ্নেও দেখিস না তুই। সারফরাজ তোর চোখ উপড়ে ফেলবে নয়তো। রূপকথার ঐকত্যে রুদ্রের নাকের পাতা ফুলে চোখজোড়া অধিক লাল হলো আদমীয় ক্রোধে। নিজেকে সামলাতে না পেরে সপাটে এক চর বসালো রূপকথার ফর্সা গালে। চরের দাপটে রূপকথার গাল ফেটে রুদ্রের হাতে ছাপ উঠে এলো। অসুস্থ শরীর এই ধাক্কা সামলাতে পারল না। ছিটকে দেয়ালে বাড়ি খেয়ে কপাল ফেটে রক্তের ধারা গড়ালো রূপকথার। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রূপকথা অস্পষ্ট স্বরে বলে উঠল, সারফরাজ তোকে কুকুরের মতো পিটিয়ে মারবে। আর সেই দিন খুব বেশি দূর নয়। আমি তোর মৃত্যু দেখতে পাচ্ছি খুব সন্নিকটে, কারণ তুই এবার সরাসরি সারফরাজের কলিজায় হাত দিয়েছিস। রূপকথাকে নিজের কবজায় আনতে পেরে রুদ্রের ঠোঁটে বাঁকা হাসি প্রশস্ত হলো। সেই সাথে মাথার ঘুরপাক খেতে লাগলো নানান কুবুদ্ধি। একটা সিগারেট বের করে লাইটার দিয়ে আগুন ধরে লম্বা টান দিল রুদ্র। এরপর সামনের টেবিলের উপর দুই পা শটান করে মেলে সুইভেল চেয়ারখানায় হেলান দিল। জ্বলে ওঠা নীল চোখ জোড়া বুঝে আরেক দফা সিগারেট টেনে নাক দিয়ে ভক ভক করে ধোয়া ছেড়ে রুদ্র বলে উঠল, প্রাণ ভোমরা ধরে টান দিলে নিশ্চয়ই শ্বাস রোধ হয়ে মরার জোগাড় হয়, তাই না? তুই কেমন বোধ করছিস সারফরাজ? বুকটাকে একটু বেশি দুঃখ করছে? কোন ভয় তুই ভীত আজ? তুই সযত্নে ফোটানো ফুলের মধু শুষে নেব সেই ভয়, নাকি আমার কাছে চূড়ান্ত পরাজিত হবার? কথাগুলো ভেবে তার ছিল হাসলো রুদ্র। রূপকথা মেয়েটাকে তার বেশ মনে ধরেছে। বউ বানিয়ে নিজ প্রাসাদে রেখে দিলে মন্দ হয় না। নিঃসন্দেহে সারফরাজের রুচির প্রশংসা দাবিদার। সারফরাজের চয়েজের প্রশংসা করে নাক ফুলালো রুদ্র। সারফরাজ বা হাত না ঢোকালে এই মেয়েটা তার প্রেয়সী হতো, কারণ মেয়েটা নিজে থেকেই তার কাছে এসেছিল। অবশ্য প্রেম, ভালোবাসা, বিয়ে এসবের প্রতি রুদ্রের কোনো ইন্টারেস্ট নেই। বিয়ে মানে গলায় দড়ি। রুদ্র উড়ে উড়ে ফুলের মধু পান করতে ভালোবাসে, কিন্তু আজকাল গরুর মতো গলায় দড়ি পড়তে ইচ্ছে হচ্ছে। বিয়ে নামক দড়ি। নিহাত রূপকথা অসম্ভব সুন্দরী, এই জন্য নাকি সত্যি রুদ্র প্রেমে পড়েছে? প্রেমের কথা ভাবতেই চিন্তার মাঝে লজ্জা এসে ভর করলো রুদ্রের চোখে মুখে।
এরপর হঠাৎই এসব চিন্তাভাবনার পাশ কাটিয়ে রুদ্রের মনে উদয় হলো সারফরাজের উন্মাদনা। অসুস্থ রূপকথাকে হাসপাতালে না পেয়ে সারফরাজের কি বেহাল দশা হয়েছে এতক্ষণে তা ভেবেই কিটকিটে হেসে উঠল সে। পা দুখানা দোলাতে দোলাতে রুদ্র পুনরায় বলে উঠল, কোথায় খুঁজবে তুই আমায়? পৃথিবীর কেউ জানে না আমার এই ঠিকানা। তোর প্রাণেশ্বরীকে বেকাবু মরিয়া হয়ে খুঁজে বেড়াবি সারা ক্যালিফোর্নিয়া জুড়ে, কিন্তু আফসোস কোথাও মিলবে না। খুব কষ্ট হচ্ছে তাই না? কি করব বল, তোকে তো থামাতে হবে তাই না? কিন্তু তুই ভাবিস না, তোর মৃত্যুর পর তোর প্রিয়তমাকে নিজের প্রিয়তমা বানিয়ে রেখে দেবো আমি, প্রমিস। তোর চাইতে সুখে রাখবো তাকে। কথাগুলো বলতে বলতে রুদ্রের দাঁত চেপে এলো। চোখের সামনে সহসায় ভেসে উঠল সন্তান তুল্য পোষা দুই প্রাণীর রক্তাক্ত মৃতদেহ। রুদ্রের চোখের কোণে জমল স্বচ্ছ জল। এই জলের প্রকাশ পেল প্রাণী দুটোর জন্য তার নিখাত ভালোবাসা। দ্রুত হাতে চোখের কোণে জল মুছে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রুদ্র। এরপর দেয়ালে থাকা ঘড়িতে সময় বুলিয়ে নিজের অ্যাসিস্ট্যান্ট কেভিনকে নির্দেশ দিল। যাবার সময় হয়ে গেছে কেভিন, সবটা গুছিয়ে নাও। কেভিন কিছুটা নমনীয় স্বরে বলে উঠল, মেয়েটা প্রচণ্ড অসুস্থ বস, জ্বরের দাপটে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রয়েছে, যদি কিছু হয়ে যায়। কেভিনকে কথা শেষ করতে না দিয়ে গর্জে উঠল রুদ্র। হো যাক, সে মরে যাক, তাতে আমার কি আসে যায়? মরার জন্যই তো ধরে আনছে, আদৌ শখ করে চিকিৎসা দিয়ে সুস্থ করতে নয়। এবার কোনোভাবেই সারফরাজ আমাকে হারাতে পারবে না কেভিন। পুতুল আর চাবি দুটি আমার হাতে, আমি যেভাবে পুতুল নাচাবো ওভাবেই নাচতে হবে। অনেক হয়েছে, এবার সবকিছুর দাম চোখাবে ওই সারফরাজ। এক রাজ্যে কখনো দুই রাজা থাকতে পারে না, বুঝছো? যাও রেডি করো সব। কেভিন আর বাক্য আওড়ালো না। রুদ্রের চোখগুলো কেমন আগুন ছড়াচ্ছে, কিন্তু মানুষ হিসেবে রূপকথার জন্য কেভিনের মন খচখচ করলো। রুদ্রের চরের প্রভাবে মেয়েটার ফর্সা গাল টকটকে লাল হয়ে আছে, ঠোঁটের কোণে রক্ত আর কপালে রক্ত জমে গিয়ে কালো হয়ে আছে। ইতিমধ্যে গালে কালশিটে দাগ পড়ে গিয়েছে। সারফরাজ আর রুদ্রের খেলায় মেয়েটার কোনো দোষ নেই। রুদ্ররাজ অহেতুক গুটি হিসেবে মেয়েটাকে চালাচ্ছে। রূপকথার পানে পুনরায় নজর বুলিয়ে তপ্ত শ্বাস ফেলল কেভিন। এরপর কক্ষ ছেড়ে বেরিয়ে গেল নিজের কাজে। নিজের দলবল নিয়ে রুদ্ররাজের বাড়ি, মিল, কারখানা, বার সবকিছুতে হন্য হয়ে রূপকথাকে খুঁজল সারফরাজ। কিন্তু রূপকথা বা রুদ্ররাজ কেউই কোথাও নেই। সারফরাজের মাথা ঘুরে উঠল, সেই সাথে বুক ফেটে চিৎকার এলো। রূপকথা প্রচণ্ড অসুস্থ, তার মধ্যে রুদ্র তার সাথে কি করেছে কে জানে। রুদ্রকে ডিফেন্ড করার মতো শক্তি রূপকথার শরীরে নেই। মেয়েটার কোন তবিয়তে আছে কে জানে। তাছাড়া সারফরাজ সুফিয়ান চৌধুরীর কাছে বা কি জবাব দেবে। সারফরাজের ভাবনার মাঝেই সুফিয়ান চৌধুরীর কল এলো। ভদ্রলোক সারা রাত এক মুহূর্তের জন্য দুচোখের পাতা এক করেনি। মেয়েটা সুস্থ হলো কিনা সেই চিন্তায় নিজেও অসুস্থ প্রায়। ফোনের স্ক্রিনে সুফিয়ান চৌধুরীর নম্বর দেখে ঘাবড়ে গেল সারফরাজ। সুফিয়ান চৌধুরীর প্রশ্নে কি জবাব দেবে সেটাই ভেবে প্রথম কল তুলল না সে। কিন্তু সুফিয়ান চৌধুরী পুনরায় কল করলেন। ইতস্তত আর ভয় নিয়ে সারফরাজ ফোন তুলল। সারফরাজ হ্যালো বলতেই সুফিয়ান ব্যতিব্যস্ত হয়ে শোধালেন, আমার মেয়েটার কি অবস্থা সারফরাজ? জ্বর কমেছে? ভদ্রলোকের কণ্ঠে চিন্তা আর অসহায়তার ছাপ। বাবা হিসেবে মেয়ের অসুস্থতার খবর শুনে কাতর হওয়াই স্বাভাবিক, কিন্তু সারফরাজ চেপে গেল সব। সেই কণ্ঠ স্বাভাবিক করেই বলে উঠল। সারফরাজের কথা বিশ্বাস করলেন সুফিয়ান চৌধুরী। সারফরাজের গলাটাও কেমন ক্লান্ত শোনালো। সুফিয়ান ভাবলেন সারাদিন ছেলেটার অনেক ধকল পুইয়েছে, তাই তিনি আর বিরক্ত করতে চাইলেন না সারফরাজকে। অল্প করে শুধু বললেন, তুইও ঘুমা সারফরাজ, সারাদিন অনেক দৌড়িয়েছিস, রাখছি। সুফিয়ানের ফোন কাটতেই মাটিতে ধপ করে বসে ছোট বাচ্চা নেই শব্দ করে কেঁদে উঠল সারফরাজ। আজ প্রথম সুফিয়ান চৌধুরীর নাম শুনেই তার ভয় করছে। মানুষটার সামনে কিভাবে দাঁড়াবে এই ভেবে শিউরে উঠছে এই সাহসী মানব। সুফিয়ান চৌধুরীর আদরে মেয়েকে সারফরাজ এই দূরদেশে এনে হারিয়ে ফেলেছে। এই কথা কিভাবে জানাবে সে সুফিয়ান চৌধুরীকে। সারফরাজ মাথার চুল খামচে ধরে মাটি থেকে কোনো মতে উঠে দাঁড়ালো। এরপর চোখে মুখে হিংস্রতা ফুটিয়ে ছুটল ড্যানিয়েলের কাছে। ডেভিন এখনো ড্যানিয়েলকে বাঁচিয়ে রেখেছে, জানে মারিনি। কিন্তু পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে ড্যানিয়েল বারবার মৃত্যুর ভিক্ষা চাচ্ছে। ডেভিন যখন ড্যানিয়েলের দাঁত তুলে ফেলার জন্য প্লাস নিয়ে তেড়ে এলো, এমন সময় সেখানে প্রবেশ করলো সারফরাজ। রক্তাক্ত ড্যানিয়েলকে দেখে সারফরাজের বিন্দুমাত্র মায়া হলো না।
সে ড্যানিয়েলের চুলির মুঠি চেপে ধরে হিসিস করে বলে উঠল। ড্যানিয়েল সারফরাজের প্রশ্নে চমকে উঠল, এরপর ভাঙা গলায় বলে উঠল। আই ডোন্ট নো। ড্যানিয়েলের জবাবের সাথে সাথেই ড্যানিয়েলকে সজোরে লাথি বসালো সারফরাজ। লাথি খেয়ে শব্দ পর্যন্ত করতে পারল না ড্যানিয়েল। সারফরাজ ড্যানিয়েলের গলা চেপে ধরে গর্জে জিজ্ঞেস করলো, তুই জানতিস রুদ্ররাজ রূপকথাকে কিডন্যাপ করে নিয়ে যাবে? ড্যানিয়েল উত্তর করবার আগেই সারফরাজ ড্যানিয়েলের চোখের ভাষা পড়ে নিল। তার মনে ড্যানিয়েল জানতো রুদ্ররাজ নিয়ে যাবে রূপকথাকে। সারফরাজ ড্যানিয়েলকে অসহায় গলায় বলে উঠল, তোকে আমি প্রাণ ভিক্ষা দেবো ড্যানিয়েল। জীবনে প্রথম কাউকে আমি মৃত্যুর দুয়ার থেকে ফেরত পাঠাবো। বিনিময়ে বল রুদ্ররাজ কোথায়? সারফরাজের সাথে দীর্ঘ বছর ধরে কাজ করে আসছে ড্যানিয়েল। সে জানে সারফরাজ কখনো কথার হেরফের করে না। এক কথার মানুষ সারফরাজ, কাউকে মিথ্যা আশ্বাস পর্যন্ত দেয়নি সে কোনোদিন। ড্যানিয়েল যদি তাকে সবটা বলে দেয় তবে নিশ্চয়ই সারফরাজ তাকে এই নরক থেকে মুক্তি দেবে। ভালোবাসার মানুষ বলে কথা। নিজের জীবন ফিরে পাবার খুশিতে চকচক করে উঠল ড্যানিয়েলের চোখ। সে কোনো মতে গুঙে বলে উঠল, আপনার মা যেখানে বন্দি ছিল। সারফরাজ বুঝে গেল ড্যানিয়েল কি বলতে চাইছে। রুদ্ররাজ ক্যালিফোর্নিয়া ছেড়েছে রূপকথাকে নিয়ে। সারফরাজ কপাল স্লাইড করে কিছু ভাবল, এরপর বাঁকা হেসে ডেভিনকে বলে উঠল। কিল হিম। সারফরাজকে ওয়াদা ভঙ্গ করতে দেখে চিৎকার করে উঠল ড্যানিয়েল। সে পাগলের মতো বলতে আরম্ভ করলো, আপনি আমাকে বাঁচিয়ে রাখার প্রমিস করেছেন, এভাবে কথার বরখেলাপ করতে পারেন না আপনি। সারফরাজ ঠোঁট উল্টে কাঁধ উঁচিয়ে বলে উঠল, তুইও প্রমিস করেছিলি কখনো আমায় ধোকা দিবি না, কিন্তু তোর ধোকা তো আমার জান বের করে নিয়ে গেছে রে ড্যানিয়েল। তোকে বাঁচিয়ে রাখলে কবে না আমার আবার মরণ হয়। তার চেয়ে বরং তুই মর। হ্যাপি জার্নি, গুড বাই। বলেই হনন করে বেরিয়ে এলো সারফরাজ। এরপর লুইস আর ইয়ংকে আদেশ দিল, ক্যাপ্টেন লিওকে জেট রেডি করতে বলো, আর আমার মাকে তৈরি করো। দেশে যাচ্ছি আমরা। এবার একেবারে বউ নিয়ে ফিরে আসবো, তার আগে নয়। গুটগুটে অন্ধকার এক কক্ষ, তাতে নেই এক ফোঁটা আলো, চলাচলের পথ। আলো তো দূর, এক বিন্দু বাতাস পর্যন্ত বইছে না। ভ্যাপসা গরমে শরীর জ্বালাপড়া করছে, মনে হচ্ছে শরীরের মাংস খুলে পড়ে যাচ্ছে। প্রচণ্ড পিপাসায় গলাটাও চৌচির হয়ে ফেটে উঠেছে। ক্লান্ত রূপকথা বার কয়েক ফাঁকা ঢোক গিলে গলাটা ভেজানোর চেষ্টা করলো, কিন্তু জ্বরের কারণে মুখটা আটালো হয়ে আছে। জিভের অগ্রভাগ দিয়ে সূক্ষ্ম ঠোঁট জোড়া লেহেন করে বহু কষ্টে আওড়ালো। পানি। বদ্ধ কক্ষে রূপকথার গলাস্বর নিজের কাছেই প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। ঝাপসা নিভু চোখে নিজের অস্তিত্ব বোঝার চেষ্টা করলো রূপকথা, কিন্তু কিছুই ঠাওর করতে পারল না। বদ্ধ কক্ষের ভ্যাপসা গন্ধ আর মস্তিষ্কে জানান দিল দীর্ঘদিন এখানে কারোর আসা যাওয়া নেই। নিজের মন্দ ভাগ্যর উপর তার ছিল হাসল রূপকথা। বেচারা সারফরাজ কোথায় না কোথায় তাকে খুঁজে বেড়াচ্ছে, অথচ সে কোথায় বন্দি। রুদ্রের এই নোংরামো দেখে রূপকথার আকাশসম ঘৃণা হলো রুদ্রের ওপর। একটা মানুষ কি করে এতটা নিকৃষ্ট হতে পারে রূপকথা জানে না। মনে মনে অগণিত অভিশাপে ছুড়ল রুদ্রের ওপর সে। এরপর ঢুলো ঢুলো দুর্বল শরীরে অন্ধকার হাতড়ে ঘরের আনাচে কানাচে হাত বুলিয়ে দরজা খুঁজে পাওয়ার উদ্দেশ্যে। এমন সময় কারো জুতার খটখট শব্দ পাওয়া গেল। চতুর রূপকথা ঝটপট অন্ধকার হাতড়ে শক্ত চৌকিটায় এসে শুয়ে চোখ বুজে রইল। কেউ হ্যাঁচকা দরজা খুলল। দরজা খুলতেই সূক্ষ্ম আলোর রশ্মি এসে কক্ষ আলোকিত হলো। মানুষটা সেই আলোতে রূপকথাকে দেখল। এরপর ফোনে কাউকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলে উঠল, তার জ্ঞান এখনো ফেরেনি সাহেব। কি করবো এখন? পানি মেরে জাগিয়ে তুলবো? এভাবে না খেয়ে থাকলে তো মরে যাবে। ওপাশ থেকে উত্তর এলো, খেতে পেলে ঠিকই উঠবে, তুমি নিজের কাছে যাও। লোকটি দরজা টেনে বন্ধ করে বাইরে বেরিয়ে গেল। মুহূর্তে আলোকিত কক্ষ আবার অন্ধকারে নিমজ্জিত হলো। মানুষটার মুখে চট্টগ্রামের ভাষা শুনে রূপকথার চোখ কপালে উঠল। বিক্ষিপ্ত মস্তিষ্ক আন্দোলন করে বলে উঠল, হ্যাঁ, এটা বাংলাদেশ। ক্যালিফোর্নিয়াতে সে প্রচণ্ড শীত, অথচ এখানে গরমে দম বন্ধ হয়ে আসে। তাছাড়া নিশ্চয়ই ক্যালিফোর্নিয়ার সাদা চামড়ার বিদেশিরা ইংরেজি ফেলে চিটাগাংয়ের ভাষায় কথা বলবে না। কিন্তু রূপকথাকে কোথায় রেখেছে রুদ্ররাজ? আর সারফরাজি বা তাকে খুঁজে পাবে কিভাবে? বিকেল বেলায় বাংলোর গার্ডেনে বসে আকাশপানে তাকিয়ে নানান ভাবনা মজেছে সুফিয়ান চৌধুরী। সারফরাজকে আজ 2 দিন ধরে ফোনে পাওয়া যাচ্ছে না।
রূপকথার ফোনও বন্ধ। মেয়েটার কি অবস্থা সেটাও জানতে পারছে না। মনের ভেতরে কেমন কোকাইছে সারাক্ষণ। কারোর কিছু হলো? রূপকথা বা সারফাস ঠিক আছে তো? কমিশনার সাহেব, আকস্মিক কারোর ভরাট গলায় ধ্যান ছেড়ে বেরিয়ে সামনে তাকালো সুফিয়ান চৌধুরী। সামনেই বিধ্বস্ত সারফরাজ দাঁড়িয়ে। ছেলেটার চোখ দুটো কেমন অসহায়, চকচকে মুখখানা খোঁজা খোঁজা দাড়ি আর কেমন মলিনতা, চুলগুলো উস্কো খুস্কো। সুফিয়ান চৌধুরী চট করে উঠে দাঁড়িয়ে সারফরাজের কাছে এসে কপাল কুঁচকে ব্যস্ত গলায় ডাকলেন, সারপ্রাস, কি অবস্থা করেছিস নিজের? আর হঠাৎ দেশে রূপকথা কোথায়? সারফরাজ অসহায় চোখে সুফিয়ান চৌধুরীর হাত চেপে ধরে বলে উঠল, আমি আমার জীবনের শেষ খুন করতে এখানে এসেছি কমিশনার সাহেব। এরপর আমি সত্যি ভালো হয়ে যাব। আমি ভালো হয়ে গেলে আপনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন। বিশ্বাস করুন, আমি সত্যি ভালো মানুষ হয়ে যাব। বলেই সুফিয়ানকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল সারফরাজ। এবার ভয় পেলেন সুফিয়ান চৌধুরী। সারফরাজ কাঁদবার ছেলে নয়, নিশ্চয়ই সাংঘাতিক কিছু ঘটেছে যার জন্য এভাবে ভেঙে পড়েছে ছেলেটা। সুফিয়ান সারফরাজের পিঠ হাতড়ে আশ্বস্ত করলেন, আচ্ছা, রূপকথাকে বিয়ে দেবো তোর কাছে, তার আগে বল হয়েছেটা কি? সারফরাজ সুফিয়ান চৌধুরীকে আরেকটু শক্ত করে জাপটে ধরে বলে উঠল, রুদ্ররাজ রূপকথাকে হসপিটাল থেকে তুলে ক্যালিফোর্নিয়া থেকে সুভান চৌধুরীর হাভেলিতে নিয়ে এসেছে কমিশনার সাহেব। কথাটি বজ্রপাতের ন্যায় সুফিয়ান চৌধুরীর ওপর পড়ল। সে সারফরাজকে নিজের থেকে ছাড়িয়ে বলে উঠল, কি বলছিস তুই? আমি সত্যি বলছি। বলেই তীব্র অপরাধ থেকে মাথা নিচু করে ফেলল সারফরাজ। সুফিয়ান চৌধুরী শক্ত হয়ে পাথরের ন্যায় দাঁড়িয়ে রইলেন। এ কথা রেখা জানলে নির্ঘাত মরে যাবে। সুফিয়ান ইতিমধ্যে রুদ্ররাজের নোংরামি সম্পর্কে জেনেছেন। ছেলেটা মানুষ কম জানোয়ার বেশি। অবশ্য যার রক্তই পশু সে আবার মানুষ হয় কি করে? সুফিয়ান চৌধুরী ভয়ার্ত চোখে সারফরাজের পানে তাকিয়ে শোধালো। আমার মেয়েটা বেঁচে আছে তো? সারফরাজ মাথা ঝাঁকিয়ে বলে উঠল, বেঁচে আছে। রূপকথাকে মারার জন্য নেয়নিও। আমাকে চূড়ান্ত ঘায়েল করতে রূপকথাকে তুলে নিয়ে গেছে সে। রুদ্র জানে রূপকথা আমার সবচেয়ে বড় দুর্বলতা। আমার মাকে ছাড়া আমি অল্প অল্প করে বাঁচতে শিখেছিলাম কমিশনার সাহেব, কিন্তু আপনার মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারছি না। আপনার মেয়ে আমার অভ্যাস হয়ে গেছে। আমি ঠিক মতো শ্বাসটাও নিতে পারছি না। এই দেখুন, আমার বুকে কত কষ্ট হচ্ছে। নিজের কাছে মানুষ হারিয়ে ফেলে কেমন লাগে সারফরাজ? বুকটা বুঝে কষ্টে ফিরে যাচ্ছে, তাই না? ব্যথা সহ্য করতে পারছিস তো? কলিজা পড়ে খাক হচ্ছে না? রুদ্রের পাঠানো মেসেজখানা দেখে হাতের ফোনটা দূরে ছুঁড়ে মারল সারফরাজ। দামি ব্র্যান্ডের অনুভূতিহীন ফোনখানা শক্ত টাইলসে বাড়ি খেয়ে খান খান হলো। সেই টুকরো টুকরো চূর্ণ ফোনের প্রাণে তাকিয়ে চুল খামচে ধরে গর্জন করে উঠল সারফরাজ। তোকে আমি পিষে ফেলবো রুদ্ররাজ, জাস্ট পিষে ফেলবো। আমার ধৈর্য নিয়ে খেলা করার স্বাদ তোকে মিটিয়ে দেবো আমি। এতদিন বহুবার ক্ষমা করেছি তোকে। ভালো হবার হাজারটা চান্স মিস করে গেছিস তুই। আর নয়, আমার চোখের দৃষ্টি কতটা ভয়ঙ্কর এবার হাড়ে হাড়ে টের পাবি তুই। সারফরাজের কথা শেষ হবার আগেই দ্বিতীয় ফোনটায় নোটিফিকেশন সাউন্ড হলো। সারফরাজ নিজের রাগ দমিয়ে ফোনটা হাতে নিতেই কলিজা কামড় দিয়ে উঠল। অবচেতন রূপকথার ছবি স্ক্রিনে ভেসে আছে। রূপকথার কপালের কাছে আর ঠোঁটের কোণে রক্ত জমাট বাঁধা, গালে কালচেটে দাগ, চেহারা মলিন, দেখে মনে হচ্ছে দেহে প্রাণ নেই। রূপকথার এহেন অবয়ব সারফরাজের বরফের নীল চোখ দুটো ছলছল করে উঠল। চোখের কোণ বেয়ে অল্প জলও গড়ালো। সারফরাজ নিজের ব্যথিত অনুভূতি সমাধিস্থ করতে না করতেই বার্তা এলো, আমার সাথে টক্কর দিয়ে তুই ভুল করেছিস সারফরাজ। তোর অন্যের ক্ষমা হবে আমার পায়ের তলায় নিজের জীবন বিসর্জন দেওয়ার মাধ্যমে। যদি বেশি চালাকি করার চেষ্টা করেছিস তবে তোর পাখি কোরবানি হবে আমার হাতে। আর সমস্ত প্রপার্টি, ক্ষমতা, ব্যবসার দম্ভ আমার হাতে তুলে দিয়ে পরাজয় স্বীকার করবি, নয়তো তোর প্রাণ বিনিময় করে আমায় খুশি করবি। কিন্তু এটা ভাবিস না রূপকথা তোর, রূপকথা একান্ত আমার। তোর থেকে রূপকথাকে কেড়ে নিয়ে আমার বড্ড আনন্দ হচ্ছে। ফাইনালি তোকে চারদিক থেকে চেক দিতে পারলাম। এবার শুধু তোর চেক কাটানোর পালা। লাস্ট চেকমেট আমিই দেব। তুই চারপাশ থেকে আমার হাতে বন্দি সারফরাজ। পালানোর সব পথ বন্ধ। রুদ্রের বার্তার ফিরতে উত্তর পাঠাতে চাইল সারফরাজ, কিন্তু রূপকথার সংখ্যায় মুখের ভাবটুকু বের হলো না। অগ্নি দৃষ্টি নিয়ে বার্তাখানা বারবার নজর বুলালো সারফরাজ। এরপর শক্ত চোয়ালে লাল ঠোঁট কামড়ে ধরে ক্রোধ নিবারণ করলো।
ক্রোধের মাত্রা বোধহয় অনেক বেশি। ধারালো দাঁতের পিটনিতে মুহূর্তেই নিম্নভাগে ঠোঁট কেটে রঞ্জন ধারা গড়ালো। হাতের উল্টো পিঠে সেই ললিত ধারা সারপ্রাইজ মুছে বলে উঠল, যা আমার তা একান্তই আমার। তাতে হাত দিয়ে এত দূর সামান্য চোখের নজর দিলেও আমি বরদাস্ত করব না। তোর চোখ আমি তুলে নিয়ে অ্যাঞ্জেলোকে দিয়ে খাওয়াবো। তুই আমার জন্য একটু অপেক্ষা কর রুদ্র, জাস্ট রাতটুকু। বলেই উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর ছুটল মায়ের কক্ষে। উদ্ভ্রান্তের ন্যায় ডেকে উঠল, মা। তপ্ত ভ্যাবসা দাবদাহ ভাদ্রের রাত। আকাশের চাঁদটা ক্ষয় হয়ে গিয়েছে 2-3 দিন আগেই। হয়তো আজ অমাবস্যা। আধারে ঘনত্বে এক হাতে দূরে বস্তু পর্যন্ত দেখা যাচ্ছে না। শোভান চৌধুরীর বিশাল ভুতুরে হাভেলি ভাঙা মরিচে ধরা লোহার গেটটার সামনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সারফরাজ। মাথার উপরে প্রচণ্ড বাবলা গাছটা বসে বসে নিশাচর এক পেঁচা ভয়ানক ডেকে চলেছে। অদূরে ঘন জঙ্গলটায় জোনাকির মেলা বসেছে। ঝিকিমিকি আলো জ্বালিয়ে এই ভয়ানক গা ছমছমে অন্ধকারটাকে দূর করতে চাইছে তারা। কিন্তু সামান্য এই পোকার এত দম আছে নাকি? হালকা বাতাসের দাপটে ভঙ্গ গেট খানা ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল। সেই শব্দে রাতের গোমট নিস্তব্ধতা সামান্য বিঘ্ন ঘটল। ঝুলে যাওয়া জানালার আধ ভাঙা কাঠের পাল্লাটাও কেমন অদ্ভুত শব্দে দুলে উঠল। মনে হচ্ছে কোনো অশরীরী করুণ গলায় গুমড়ে উঠছে। কিন্তু নির্ভীক হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সারফরাজ। সারফরাজকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে থেকে গাড়ি থেকে নিঃশব্দে নেমে এলো অভিরূপ। এরপর তপ্ত শ্বাস ফেলে শোধালো, তুই কি শিওর রূপকথা এখানে আছে? এমন ভাঙা ভুতুরে বাড়িতে আদৌ কেউ থাকতে পারে? রুদ্রের মতো বিলাসবহুল জীবনযাপনকারী মানুষ এই পরিত্যক্ত নোংরা বাড়িতে, এটা তোর বিশ্বাস হয়? আই থিঙ্ক ড্যানিয়েল তোকে মিথ্যে বলেছে। সারফরাজ বুকের কাছে 2 হাতে গুজে দীর্ঘ শ্বাস ছাড়ল। এরপর চোখ বুজে মনে করার চেষ্টা করলো মায়ের বলা কথাগুলো। আচ্ছা মা, তুমি কি আমায় বলতে পারবে তুমি কোথায় বন্দি ছিলে, বা সেই জায়গাটা দেখতে কেমন? সারফরাজের প্রশ্নে মায়া কেঁপে উঠল। চোখের সামনে ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো বিভীষিকাময় দিনগুলো। অন্ধকার এক কক্ষ, একটা ছোট শক্ত চৌকি, ছোট একটা বাথরুম আর মোটা শ্রীকল। বন্দিশালায় একবেলা মিলত ভাত, তরকারি দিয়ে মোটেও নাই, সামান্য পান্তা ভাত, 1 চিমটে লবণ, একটা পেঁয়াজ আর কাঁচামরিচ। পুষ্টিহীন সেই খাবার খেয়ে শরীর আর সমস্ত তাকাত হারায়, কিন্তু প্রাণে বেঁচে থাকে নির্জীবের ন্যায়। সারপ্রাইজ মায়াকে চুপ থাকতে দেখে মায়ের হাত শক্ত করে চেপে ধরে কাতর গলায় বলল, বলো না মা, ওই ঘরটা কোথায়? মায়া কম্পিত হাহাকার মিশ্রিত শ্বাস ছেড়ে বলে উঠলেন, ঘরটাতে কখনো আলো আসে না সারফরাজ। যখন কেউ খাবার দিতে আসে তখন অল্প তির্যক আলো দেখা যায়, মাঝে অদ্ভুত এক গন্ধ আসে, তাজা বারুদের গন্ধ। কাঠের দরজায় চাপড় দিলে বোঝা যায় দেয়ালটা ফাঁপা। মাঝে মাঝে মানুষের সম্মিলিত গলার স্বর পাওয়া যায়, যেন তারা কোনো লোহার কলকব্জা নাড়ছে এমন। মায়ের উত্তরে সারপ্রাইজের বাঁকা ভুরু সরু হলো। সে আর দাঁড়ালো না। ইয়ংয়ের কাছে মায়াকে সঁপে দিয়ে লুইস আর অভিরূপকে নিয়ে যাত্রা করলো চট্টগ্রামের উদ্দেশ্যে। কি হলো, এভাবে দাঁড়িয়ে মশার কামড় খেতে থাকবি নাকি কথার জবাব দিবি? সারপ্রাইজের ধ্যান ভাঙলো অভির দ্বিতীয় প্রশ্নে। প্রশ্নের উত্তর না দিয়েই অন্ধকারে পা বাড়ালো সারপ্রাইজ। হুতুম পেঁচাটা এখনো ভয়ানকভাবে ডেকে চলেছে। মনে হচ্ছে আজ ভয়ঙ্কর কিছু হতে চলেছে, কিন্তু কি হতে চলেছে আজ? অভিরূপ পেছন পেছন আসতে নিতেই হাত দিয়ে উঁচু করে তাকে থামিয়ে দিল সারপ্রাইজ। এরপর ভারী গলায় বলে উঠল, বাড়ির চারপাশে দুজনে মিলে নজর রাখ, আমাকে গার্ড করতে হবে না। এই হাভেলিতে শৈশব কৈশোরে 2 মিলিয়ে 7 বছর কাটিয়েছি আমি। এখানে কোথায় গিয়েছে তা আমার নখদর্পণে। বলেই হনহন করে গেট মারিয়ে উঠোনের এক কোণে গিয়ে স্থির হলো সারপ্রাইজ। এক সময়ে ফকফকে ফাঁকা উঠোন আজ দুপা ঘাসে দেখলেন। বাড়ির চারপাশে ঘন ঝোপঝাড়, নিশ্চিত বিষাক্ত সাপ ফোকরের আনাগোনা আছে এখানে। অথচ এক সময় একটা পাখি পর্যন্ত উড়ে যেতে ভয় পেত এই হাভেলির ওপর দিয়ে। শোভান চৌধুরী পরিণতিতে তাচ্ছিল্য হাসল সারফরাজ। এরপর হাতের টর্চ জ্বালিয়ে এদিক সেদিক কিছু খুঁজল। সারফরাজ জানে হাভেলির ওঠানে দক্ষিণ পাশে একটা পাতাল ঘর আছে। সেই ঘরে ব্যবসায়িক উদ্দেশ্যে নানান অস্ত্রশস্ত্র গোলা বারুদ লুকিয়ে রাখত শোভান। কেউ সেগুলো কিনতে এলে শোভান নয়তো কাবির গিয়ে তাদের সেই সব দেখাতো। সারফরাজ কখনো যায়নি সেই ঘরে।
যায়নি বললে ভুল হবে। সোবান যেতে দেয়নি। কোনো না কোনোভাবে ওই দরজার সামনে থেকে সারফরাজকে দূরে সরিয়ে রেখেছে সোবান। পাতাল ঘরের সুড়ঙ্গ মুখে একটা বিশাল বড় শিউলি গাছ ছিল। শিউলি গাছের চাদরে সুড়ঙ্গের মুখ ঢাকা থাকতো। কখনো সখনো পুলিশের কাছে কেউ গোপন খবর পাঠালেও পুলিশ তল্লাশি চালিয়ে কিছুই বের করতে পারত না, কারণ কেউ কখনো ঠাউর করতে পারেনি ফুলের গালিচার নিচে সেই পাপের রাজ্য অবস্থান করছে। ধীরে ধীরে পা চালিয়ে শিউলি গাছের নিচে এসে দাঁড়ালো সারফরাজ। পায়ের কাছে টর্চের আলো ফেলতেই সারফরাজের চোখজোড়া জ্বলে উঠল। সুড়ঙ্গর মুখে আগলা ঘাস ছড়ানো। পা দিয়ে মারা দিতেই সেগুলো সরে গেল। রুদ্রের বোকা বুদ্ধিতে সারফরাজের উচ্চ শব্দে হাসি পেল। সেই সাথে রূপকথাকে অপহরণ করার দায়ে রুদ্রের উপর জন্মালো চরম আক্রোশ। রুদ্র যদি সারফরাজের সামনে এখন উপস্থিত থাকতো, তবে চোখেই ওই ভয়ঙ্কর আগুনে পুড়ে নিশ্চিত ভস্ম হতো। সারফরাজ হাঁটু ভাঁজ করে বসে ধাতব ঢাকনাটিতে হাত বোলালো। দীর্ঘদিন কারোর হাত পড়েনি এই সুড়ঙ্গর দরজায়। তার দরজার হাল দেখেই অনুমান করা গেল। সারফরাজ শব্দহীন দরজা খুলতে চাইল, কিন্তু গুড়গুড় ক্যাসক্যাস শব্দে আলোড়িত হলো চারপাশ। এক ঝটকায় সুড়ঙ্গের দরজা খুলে কোমর থেকে নিজের বন্দুকখানা হাতে নিল সারফরাজ। এরপর অন্য হাতে টর্চ নিয়ে নামলো স্টিলের জংধরা সিঁড়ি বেয়ে। সারফরাজের প্রতিটি পায়ের ধাপ ভয়ানক শব্দ সৃষ্টি করছে এই বদ্ধঘরে। সারফরাজ যথাসম্ভব চেষ্টা করলো শব্দ এড়াতে। ধীরে ধীরে সারফরাজ নেমে এলো পাতাল মেঝেতে। চারিপাশ টর্চের আলো ফেলতেই চক্ষু হলো বিস্ফোরিত। এ যেন আরেক চৌধুরী হাভেলি। ভেতরে কংক্রিট আর কাঠের মিশ্রিত বড় বড় তালাবদ্ধ কক্ষ, বসার ঘর সহ দৈনিক ব্যবহৃত জিনিসপত্র দিয়ে ঠাসানো। এখানে কারো দীর্ঘদিনের বসবাস চোখে আঙুল দিয়ে টনক নাড়াচ্ছে। রুদ্র রাজি যে সুভানের মৃত্যুর পর এই পাতাল ঘরে দেখাশুনো করছে তা যেন স্পষ্ট হলো। বিস্ময়ে হতবাক হয়ে চারিপাশে নজর বুলিয়ে হাতের টর্চ বন্ধ করে ফেলল সারফরাজ। টর্চের আলো নিভতেই দূরের কোনো এক ঘরের সামনে একটা জ্বলিত মশাল দেখতে পেল সারফরাজ। সে ক্ষিয়ত আলোর অনুসরণ করে এগিয়ে গেল সারফরাজ। কক্ষের সামনে এসে দাঁড়াতেই বাইরে থেকে তালাবন্ধ দেখা গেল সেই ঘর। আশেপাশে চতুর নজর বুলিয়ে সারফরাজ নিশ্চিত হলো এখানে কেউ নেই, নয়তো দীর্ঘ সময় ধরে এসব শব্দ হচ্ছে। কেউ থাকলে ঠিকই এসে আক্রমণ করে বসতো তাকে। রূপকথা আদৌ এখানে আছে কিনা সন্দেহ করে সাইলেন্স লাগানো বন্দুকটি দিয়ে তালা গুলি করল সারফরাজ। শক্ত বৃহৎ তালাখানা গুলির আঘাতে চূর্ণ হয়ে খুলে গেল। সারফরাজ দরজার সিটকিনি খুলে ভেতরে ঢুকতেই উটকো গন্ধে নাক চেপে ধরল। এরপর হাতের টর্চ জ্বালিয়ে চারিপাশে সতর্ক দৃষ্টি মেলল। টর্চের আলোতে শক্ত ভাঙা কাঠের চৌকিটায় শীর্ণ দেহে রূপকথাকে দেখে সারফরাজের শ্বাস থেমে গেল। সারফরাজ দৌড়ে গিয়ে রূপকথার পাতলা শরীর নিজের বুকে জড়িয়ে কম্পিত গলায় ডেকে উঠল, রূপকথা, আমার জান। কিন্তু রূপকথার চোখ মেলে সারফরাজকে দেখল না। সারফরাজ আশেপাশে পানি খুঁজল। চৌকির পাশেই ছোট্ট টুলে একটা স্টিলের জগ রাখা। রূপকথাকে ফেলে সেই জগ হাতে নিয়ে জগে থাকা পানি রূপকথার চোখে মুখে ছেটালো সারফরাজ। এরপর ঠোঁট চেপে ধরে অল্প পানি দিল মুখে। কয়েক পল গড়াতেই চোখে পাতা নড়ে উঠল রূপকথার। নিভু নিভু দৃষ্টি মেলে তাকালো রূপকথা। সারফরাজের টর্চের ফকফকে আলো তার চোখ জ্বালিয়ে দিল। মস্তিষ্ক সজাগ হবার আগেই ভয় কুঁকড়ে গেল রূপকথা। সারফরাজ রূপকথাকে বুকে জড়িয়ে কপালে অসংখ্য চুমু খেয়ে কেঁদে ফেলল। এরপর অস্পষ্ট গলায় বলে উঠল, আমি এসে গেছি, আর কোনো ভয় নেই। সারফরাজের শরীরে গন্ধে রূপকথার কিছুটা স্থির হলো। এরপর সারফরাজকে দুই হাতে শক্ত করে কামচে ধরে ভয়ার্ত দুর্বল গলায় উত্তেজিত হয়ে বলে উঠল, এখানে আমার অনেক ভয় করছে, আমায় নিয়ে চলো সারফরাজ। রুদ্ররাজ আমাকে এখানে বন্দি করে রেখেছে তোমায় কষ্ট দেবার জন্যে। সারফরাজ রূপকথার মাথায় হাত বোলাতে বোলাতে বলে উঠল, হ্যাঁ, আমরা বাড়ি ফিরে যাব। আমি এসে গেছি না, আর কেউ ভয় দেখাতে পারবে না তোমায়। রুদ্ররাজ আমার থেকে তোমাকে আর নিতে পারবে না। আই এম সরি, তোমাকে হসপিটালে ফেলে আমার বাইরে যাওয়া আর উচিত হয়নি। রুদ্রকে এর চরম মূল্য দিতে হবে, তুমি দেখে নিও। ওকে এর চাইতেও বেশি কষ্ট দিয়ে মারবো আমি, প্রমিস। তাই নাকি? আকস্মিক পুরুষালী গম্ভীর ভারী স্বরে পেছনে তাকালো সারফরাজ। অন্ধকার কক্ষে মশালের আলোয় আলোকিত।
কক্ষের দরজার বুকে হাত ভাঁজ করে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছে রুদ্ররাজ। পেছনে 4 জন পুরুষ। রুদ্রের গলার স্বর পেয়েই চিৎকার করে উঠল রূপকথা। আমাকে এই শয়তানের সামনে থেকে দূরে নিয়ে যাও সারফরাজ। একে আমি আর সহ্য করতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। ছটপট করতে করতে সারফরাজের বুকে লোকাতে চাইল রূপকথা। লুইস আর অভিরূপকে টেক্কা দিয়ে রুদ্র কি করে এখানে প্রবেশ করলো সেই চিন্তায় সারফরাজের মাথা ঘুরে উঠল। অভিরূপ আর লুইস ঠিক আছে তো? সারফরাজ রুদ্রের পানে বন্দুক তাক করার আগেই রুদ্র কোনো বাদবিচার না করেই সারফরাজের বাহুতে গুলি করে দিল। গুলি খেয়ে ব্যথায় কুঁকিয়ে উঠল সারফরাজ। রূপকথা চিৎকার করে উঠল সারফরাজকে জাপটে ধরে। সারফরাজ কোনো কিছু ভাববার আগেই রূপকথাকে সারফরাজের কাছ থেকে টেনে হিঁচড়ে নিজের কাছে নিয়ে এলো রুদ্র। এরপর সঙ্গে আসা গার্ডগুলোকে বলে উঠল, ধর উপরে নিয়ে আয় একে। আমার দাদাজানের অতৃপ্ত আত্মা তৃপ্ত করবো আমি আজ। যেভাবে ও আমার দাদাজানকে মেরেছে ঠিক সেভাবেই ওকে মৃত্যু দেব আমি। রূপকথা ছটপট করে উঠল দুর্বল শরীরে। সে রুদ্রের পা জড়িয়ে ধরে কেঁদে উঠল। সারফরাজকে ছেড়ে দিন প্লিজ, ওকে মারবেন না। রূপকথার কাকতিতে রুদ্রের বেশ হাসি পেল। রূপকথার চুল চেপে ধরে ওপরে তুলে হিস করে বলে উঠল, ওর মৃত্যুর পর তুমি আমার হবে ডার্লিং। হবু সাহেবের সামনে কেউ প্রেমিকের জন্য কাঁদে? ছি, লোকে মন্দ বলবে তো। এমন আদর্শ করব যে সব ভুলে যাবে। রানী করে রাখবো, রানী, বুঝলে? মাথার ব্যথায় চুলের গোড়ায় চেপে ধরে ক্লান্ত চোখে আর্তনাদ করে রূপকথা বলে উঠল, আমার দেহে এক বিন্দু প্রাণ থাকতে তুই আমায় পাবি না অমানুষ। সারফরাজের জীবনের চরম ভুল সে তোকে বাঁচিয়ে রেখেছে। মামাতো ভাই হিসেবে সে তোকে ক্ষমা করেছে বারবার, কিন্তু তুই ক্ষমার অযোগ্য শয়তান, নিকৃষ্ট লোক তুই। বলেই রুদ্রের মুখে থুতু ছুড়ল রূপকথা। রূপকথার গায়ে জামা নিয়ে মুখে থুতু মুছে রুদ্র বাঁকা হাসল। এরপর নিজের বুকের সাথে রূপকথাকে মিশে সারফরাজকে কটাক্ষ করে বলে উঠল, তোর প্রাণ ভ্রমরা আমার বুকে দেখতে বেশ লাগছে না? তোর চাতে সুদর্শন আমি, তবু এই বোকা মেয়ে মানতে চাইছে না। কি মন্দ কপাল আমার শালা। তুই ভুল করছিস রুদ্র, এর দাম চুকাতে পারবি না, ওকে ছেড়ে দে। সারফরাজকে ধরে রেখেছে 4 জনে, তবুও যেন তারা গুলি খাওয়ায় সারফরাজকে আটকে রাখতে পারছে না। সারফরাজ হিংস্র বন্য পশুর ন্যায় পুনরায় দাঁত চেপে বলে উঠল, তোর বুকের খাঁচা খুবলে ছিড়বো আমি রুদ্র, তোর নোংরা হাত আমি কেটে কুকুর দিয়ে খাওয়াবো। ওকে ছেড়ে দে, তোর নোংরা স্পর্শেও অপবিত্র হয়ে যাচ্ছে। অধিক রক্তপাতে সারফরাজের মাথা ঘুরে উঠছে। তার শরীর সায় দিতে পারছে না, মনে হচ্ছে হাত খুলে পড়ে যাচ্ছে। তবুও সারফরাজ চিবিয়ে বলে উঠল, ক্ষমতা থাকলে হাত ছেড়ে দিয়ে বাহাদুরি দেখা, জিন্দা কফন করে দিয়ে চলে যাব শুয়োরের বাচ্চা। ক্ষুদ্র ঠোঁট উল্টে কাঁধ উঁচু করে রূপকথাকে টেনে হিঁচড়ে এগোতে লাগলো। রূপকথা মাটিতে বসে যেতে চাইল। সে চিৎকার করে অনুনয় করতে লাগলো, আমি সারফরাজকে ছাড়া যাব না। সারফরাজকে তোমরা মেরো না, ওকে ছেড়ে দাও। সারফরাজ, সারফরাজ। কিন্তু রুদ্রের শক্তির কাছে শেষ রক্ষা হলো না রূপকথার। রূপকথাকে কোলে তুলে রুদ্র ছুটল। সারফরাজ পেছন থেকে চিৎকার করে বলে উঠল, আল্লাহর কসম, তোকে মেরে আমি মরবো রুদ্র, তোর প্রাণ না নিয়ে আমি মরবো না। লুইস রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে শোভান চৌধুরীর উঠানে। পাশেই বুকে গুলি খেয়ে অবচেতন অভিরূপ। সারফরাজ কাতর চোখে অভিরূপ আর লুইসকে দেখে চিৎকার করে কেঁদে উঠল। লুইসের সাথে কাটানো দিনগুলো চোখে ভাসতেই সারফরাজ উন্মাদ হয়ে উঠল। সারফরাজ ভাঙা গলায় ডাকলো, লুইস, ওয়েক আপ, হেই লুইস। সারফরাজের ডাকে লুইস ওঠে না। চোখের জল ছেড়ে দিয়ে সারফরাজ আবার ধমকে ওঠে, I'm calling you Luis, how dare you wanna die? এরপর অভির পানে তাকিয়ে সারফরাজ বলে ওঠে, ভং ধরেছিস তাই না অভি? আমাকে একা রেখে নাটক হচ্ছে, ঝুলিয়ে পেটাবো কিন্তু। রূপকথাকে নিজের কোলে বসিয়ে চেপে ধরে আছে রুদ্র। সারফরাজের অসহায় মুখ দিকে তার যেন আনন্দ আর ধরে না। রুদ্র প্রশস্ত হেসে বলে উঠল, তোর বডিগার্ড তো মাথা মোটা রে সারফরাজ। পেছন থেকে এতগুলো গুলি করলাম, সে রিপিট পর্যন্ত করতে পারলো না। হি হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড মি। কোনো মজা আসেনি। আর অভিরূপ, হি ইজ আ ব্রেভ গায়। সামনে থেকে তেড়ে এসে মারতে চেয়েছিল আমায়, মরতে মরতে বেঁচে গেছে। আমিও পাল্টা আক্রমণ করলাম, ওমা অমনি লুটিয়ে গেল। ধ্যাত, সব কটা ফার্মের মুরগি। কথাগুলো বলেই রূপকথার হাতে বন্দুক গুঁজে দিয়ে নিজেই সারফরাজকে উদ্দেশ্য করে টিকার চাপল রুদ্র। এরপর বলে উঠল, চল
তোর সাথে কিছুক্ষণ খেলা যাক। সারপ্রাইজ কেঁপে উঠল বুকের ডান পাশের গুলি খেয়ে। রূপকথা শরীরের সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো রুদ্রের থেকে। গুলি খেয়ে ঢলে পড়তে চাইল সারফরাজ, কিন্তু সারফরাজের দুই হাত এখনো পুরুষ 4 জনের হাতে বন্দি। রুদ্র বাম হাত নাড়িয়ে আদেশ দিল, ছেড়ে দে, মরার আগে একটু বিষ ছাড়তে দে। হাজার হলেও ভাই হয় আমার। সারফরাজকে লোকগুলো ছেড়ে দিতেই সারফরাজ তেড়ে আসতে চাইল। সারফরাজের পানে তাকিয়ে কিটকিটে হেসে উঠল রুদ্র। এরপর রূপকথার কপালে বন্দুক ঠেকিয়ে বলে উঠল, নীল ডাউন করে আমার কাছে প্রাণ ভিক্ষা চা। যদি ভিক্ষা চেয়ে আমায় খুশি করতে পারিস তবে মাফ করে দেব, প্রমিস। সহসাই থেমে গেল সারফরাজের পা জোড়া। সারফরাজ রূপকথার পানে অসহায় নজরে তাকালো। রূপকথা মাথা ঝাঁকিয়ে বলে উঠল, তুমি এই শয়তানের সামনে মাথা নোয়াবে না সারফরাজ। আমি জানি তুমি ওকে চিরতরে শেষ করবে। আমার সারফরাজ এতটাও দুর্বল নয়, তাই না? তুমি মাথা নোয়াবে না। সপাটে রূপকথার গালে এক চর বসিয়ে রুদ্র বলে উঠল। আসল যাবি তবে এখানে। বলেই রূপকথার গলা টিপে ধরল। সারফরাজ চিৎকার করে বলে উঠল, ওকে ছেড়ে দে রুদ্র, ওর সাথে তোর কোনো লেনদেন নেই। তুই আমাকে যা খুশি কর, কিন্তু ওকে ছেড়ে দে। রুদ্র বেশ মজা পেল। সে হাসতে হাসতে বলে উঠল, মাথা নোয়া, জীবন ভিক্ষা চা। তো নোয়ানো মাথা খুব করে দেখতে ইচ্ছা করছে আমার। বলেই সজোরে রূপকথার গলা টিপে ধরল। সারফরাজ অনুনয় করে বলে উঠল, ওকে ছেড়ে দে রুদ্র, আমি তোর সব শর্তে রাজি। রূপকথা গুঙিয়ে বলে উঠল, আমি মরে গেলেও তুমি মাথা নোয়াবে না সারফরাজ। রূপকথা থেকে দৃষ্টি সরিয়ে মাথা নত করে নিল সারফরাজ। এরপর পা ভেঙে বসার আগেই পুলিশের গাড়ির আলোতে আলোকিত হলো চারপাশ। সেই সাথে ভেসে এলো শক্ত গলা, জীবনে প্রথম তোকে কারো প্রাণ নেবার জন্য অর্ডার করছি সারফরাজ। নোটিশ পড়াদের পুঁতে ফেল। আমার মেয়ের জামাইকে মাথা নোয়াতে বলে কোন মেয়ের পোয়া তার জিভ কত বড় আমি দেখতে চাই। উত্তপ্ত মরুভূমিতে হঠাৎ হিমশীতল বর্ষণধারা যেমন অবিশ্বাস্য, ঠিক তেমনি এই ভয়ানক রাতের আধারে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে সুফিয়ান চৌধুরীর আবির্ভাব সারফরাজের কাছে কল্পনায় ঠেকল। নিজের চোখ দুটো যেন ভুল দেখল। কঠিন হৃদয়ে সারফরাজের ইচ্ছে হলো সুফিয়ান চৌধুরীকে জড়িয়ে ধরে এই মুহূর্তে চিৎকার করে কাঁদতে। সারফরাজ করুণ চোখে সুফিয়ান চৌধুরীর পানে তাকিয়ে বহু কষ্টে বলে উঠল, রূপকথাকেও আঘাত করেছে কমিশনার সাহেব, অথবা আমি কিচ্ছুটি করতে পারিনি। ও রূপকথা শরীরে নয়, আমার হৃৎপিণ্ডে আঘাত করেছে। সেই আঘাত আমি যে সইতে পারছি না কমিশনার সাহেব। মেয়ের গায়ে রুদ্ররাজ আঘাত করেছে ভেবেই পায়ের রক্ত মাথায় ছলকে উঠল সুফিয়ান চৌধুরীর। তার মন বলল রুদ্রের গায়ের চামড়া তুলে লবণ মরিচ ভরতে। এদিকে সুফিয়ান চৌধুরীকে দেখে মোটেও ঘাবড়ালেন না রুদ্ররাজ। সে আরো তেজি গলায় বলে উঠল, বড় বয়সে বিয়ে করে প্রাণ হারাতে এলি কমিশনার? রুদ্রের মুখে তুই সম্বোধনে সুফিয়ান চৌধুরী তেতে উঠল। চোয়াল শক্ত করে সুফিয়ান চৌধুরী রুদ্রের উদ্দেশ্যে বলে উঠল, তোর জন্মই আজন্মের পাপ রুদ্ররাজ, নয়তো অমন নিকৃষ্ট পরিবারে কি করে তোর জন্ম হয়? বাপ তাদের যেখানে হৃদয়হীন কষাই ছিল সেখানে তুই আর ভালো হবে কি করে? বিদ্যাতে বুঝি মরার জন্য তোদের সৃষ্টি করেছে, তাই বলে এতটা ঘৃণিত কোনো মানুষ হয়? অবশ্য তোর দোষ কি? দোষ তোর রক্তের। পচা রক্ত বইছে তোর শরীরে, দুর্গন্ধওয়ালা কালো রক্ত। বলেই সুফিয়ান চৌধুরী রুদ্রের উদ্দেশ্যে থুতু ছুড়লেন। সুফিয়ান চৌধুরীর কথাই রুদ্রের ক্রোধ আকাশ ছাড়ালো। সে নিজের রাগ ধরে রাখতে না পেরে গুলি করতে চাইল সুফিয়ান চৌধুরীকে, কিন্তু সেই সুযোগ দিল না সুফিয়ান চৌধুরী। রুদ্রের হাতে গুলি করে দিল দক্ষ হাতে। এরপর বলে উঠল, দুদিনের মাস্তান হয়ে আমায় গুলি করবি? এত সহজ? আরে পাপিষ্ট, তুই যখন তোর মায়ের পেটে তখন থেকে বন্দুক চালাই আমি। পুলিশে তোর মতো জোচ্চোরের হাতে গুলি খেলে মান সম্মান থাকবে বল? এদিকে গুলির তোড়ে রুদ্রের হাত থেকে পড়ে গেল বন্দুকখানা। ব্যথায় গর্জে উঠল রুদ্র। রুদ্রের অপর হাতে এখনো রূপকথা বন্দি। রুদ্ররাজের দুর্বলতার সুযোগ নিয়ে হাতে শক্ত কামড় বসালো রূপকথা। ব্যথা সইতে না পেরে রূপকথাকে ঝটকা দিয়ে ফেলে দিল রুদ্র। অসুস্থ রূপকথা ঘাসযুক্ত উঠানে কোণে হুমড়ি খেয়ে পড়ে আর্তনাদ করে উঠল। সারফরাজ দৌড়ে গিয়ে রূপকথাকে আগলে নিয়ে চাপটে ধরল। রূপকথা সারফরাজকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। সারফরাজ রূপকথার মাথায় চুমু খেয়ে দুর্বল গলায় বলে উঠল, সব ঠিক হয়ে যাবে, সব, কেঁদো না।
সুফিয়ান চৌধুরী উপস্থিত বাকি 4 জনের পায়ে একে একে গুলি করে মাটিতে শুয়ে দিল। এরপর রুদ্রের সামনে এসে হিস করে বলে উঠল। কোথায় কোথায় আঘাত করছিস আমার মেয়েকে? বলেই রুদ্রের গালে সপাটে এক ঘুষি মেরে জিজ্ঞেস করলো। এখানে? ঘুষির আঘাতে ছিটকে গেল রুদ্র। সুফিয়ান চৌধুরী পুনরায় রুদ্রের কলার ধরে টেনে ঠোঁটে ঘুষি বসিয়ে বলে উঠল। নাকি এখানে? নিজের নিয়ন্ত্রণ যেন হারিয়েছে সুফিয়ান চৌধুরী। যেই মেয়েকে আজ পর্যন্ত একটা ধমক পর্যন্ত দেয়নি, সেই মেয়েকে আঘাত করেছে বাইরের একজন ক্রিমিনাল। কোমরের বেল্ট খুলে 2 ভাঁজে করে বোকলেসে দিয়ে রুদ্রের ভুরু পেঁচিয়ে কপালে আঘাত করে বলে উঠল। কপালে মেরেছিস রাইট? ও আমার কত আদরের মেয়ে জানিস? ব্যথায় দাঁত চেপে হুঙ্কার ছেড়ে উঠল রুদ্র। বেল্টের আঘাতে তার ভুরু আর কপাল দুটোই কেটে রক্ত ঝরছে। হাত দিয়ে সেই রক্ত মুছে লম্বা চওড়া রুদ্রের সুযোগ বুঝে বেল্ট হাতে পেঁচিয়ে ধরে সুফিয়ান চৌধুরীকে হ্যাঁচকা টানে নিজের কাছে এনে গলা টিপে ধরল। এত লম্বা শক্তিশালী মানুষটার সামনে সহজসাই ধরাশায়ী হতে নিলেন সুফিয়ান চৌধুরী। এই দৃশ্য দেখে রূপকথাকে ফেলে উঠে এলো সারফরাজ। তার 2 চোখ বন্ধ হয়ে আসে, শরীর আর সায় দিচ্ছে না। বুক আর হাতের ক্ষত থেকে গলগল করে রক্ত ঝরছে। তবুও সেসবের তোয়াক্কা না করে সারফরাজ এলোমেলো পায়ে রুদ্রের পেছনে দাঁড়িয়ে শরীরের সর্বশক্তি দিয়ে রুদ্রের পিঠ বরাবর এক ঘুষি বসালো। ঘুষির পাউন্ড প্রায় 900। এক ঘুষিতেই দম আটকে এলো রুদ্রের। তার শরীর দুর্বল হয়ে হাতে ঝুলে পড়ল। রুদ্র সুফিয়ান চৌধুরীর গলা ছেড়ে দিয়ে হাঁটু মুড়ে বসে গেল উঠোনে। সারফরাজ দাঁত চেপে চক্রাকারে ঘুরে সজোরে এক লাথি বসালো রুদ্রের মাথায়। মাথায় আঘাত পেতেই চিৎকার করে মাটিতে শুয়ে গেল রুদ্র। সারফরাজ যেন উন্মাদ হয়ে উঠল। সে লাথির উপর লাথি বসালো রুদ্রের বুকে, কোমরে, পেটে আর পিঠে। রুদ্র নড়বার শক্তিটুকু পেল না। সারফরাজের ইচ্ছে হলো ইট দিয়ে রুদ্রের মাথাটা থেতলে দিতে, কিন্তু এমনটি করল না সে। সারফরাজ রুদ্রকে টেনে হিঁচড়ে দাঁড় করালো। এই দৃশ্যে সুফিয়ান রূপকথা দুজনেই অবাক হলো। রূপকথা চিৎকার করে বলে উঠল। ওকে মেরে ফেলো সারফরাজ, ও একটা নিকৃষ্ট মানুষ। এই পৃথিবীতে ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। প্লিজ কিল হিম। সুফিয়ান চৌধুরীও অবাক হয়ে বলে উঠলেন। এই জানোয়ারটাকে আবার কোনো সুযোগ দিতে চাইছিস? সারফরাজ রুদ্রের ভারী দেহসহ টলতে টলতে বলে উঠল। ওকে অনেক সুযোগ দিয়েছে কমিশনার সাহেব, আর কোনো সুযোগ আমার কাছে অবশিষ্ট নেই। আমার মা খুব আশা করছেন ওর হালও যেন আমার মায়ের মতো হয়। পাগল মায়ের আবদার কি করে অপূর্ণ রাখি বলুন? সুফিয়ান কপাল চুলকে ঘাবড়ে শোধালেন। ওকে এনে ঢাকা যাবি? না স্যার। তবে? কিছুটা উত্তেজিত গলায় শোধালেন সুফিয়ান চৌধুরী। সারফরাজ রুদ্রকে টেনে হিঁচড়ে নিয়ে হাঁটতে হাঁটতে বলে উঠল। ও আজ থেকে এই বন্দিশালায় বন্দি থাকবে, ঠিক যেমনটি ঠিকেছে আমার মা। রুদ্রের শ্রবণ ইন্দ্রিয়ে কথাখানা প্রবেশ করতে সে সজাগ হতে চাইল, কিন্তু বুক পিটে চূড়ান্ত খিল দিয়েছে। শ্বাস পর্যন্ত আটকে আটকে আসে। তবুও নিজেকে শেষ রক্ষা করার জন্য সারফরাজের গুলি করা ক্ষততে চেপে ধরে ভাঙা ভাঙা গলায় কুকিয়ে বলে উঠল। বাঁচতে চাইলে ছেড়ে দে আমার সারফরাজ। রুদ্রের হাতের পিষ্টনে সারফরাজের বুকের ক্ষত থেকে আরো বেশি করে রক্ত ঝরতে লাগলো। ব্যথায় দাঁত চেপে চিৎকার করে উঠল সারফরাজ। মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণাও বুঝি এর চাইতে সহজ। সারফরাজ রুদ্রের গলা চেপে ধরল সহসায়। বরফ নীল চোখ জোড়া কেমন ফ্যাকাশে হয়ে আসে, শরীরখানাও নির্জীব হতে চাইছে। সারফরাজ রুদ্রের গলা চেপে ধরতেই সারফরাজের থুতনিতে ঘুষি বসালো রুদ্ররাজ। সারফরাজ তবু রুদ্রের গলা ছাড়ল না। সারফরাজ ব্যথায় কুঙিয়ে বলে উঠল। আমি মরলে তোকে নিয়েই মরবো রুদ্র। আমার হাত থেকে তোর আজ নিস্তার নেই। তুই যতই চেষ্টা করিস আজ আর বাঁচতে পারবি না। এদিকে শ্বাস নিতে না পেরে রুদ্রের ফর্সা মুখ নীল হয়ে উঠল। হৃদগতি এই বুঝি থেমে যায়। রুদ্র কথা বলতে চাইল, কিন্তু পারল না। চোখ উল্টে এলো রুদ্রের। সে ছটফট করতে করতে সারফরাজের পায়ে কিক করলো। অসহনীয় ব্যথায় রুদ্রের গলা ছেড়ে দিয়ে হাঁটু ভেঙে বসে গেল সারফরাজ। গলা উন্মুক্ত হতেই রুদ্র যেন প্রাণ ফিরে পেল, কিন্তু তার শরীর অসাড় হয়ে পড়ল। মাথাটা কেমন ঘুরতে লাগলো। বুক তীব্র ব্যথা। বুক চেপে ধরে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল রুদ্র। সারফরাজ বহু কষ্টে মাটি থেকে উঠে দাঁড়ালো। এরপর রুদ্রের পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো পাতাল ঘরের দিকে। অবচেতন রুদ্র জানতেও পারল না তার অবস্থান ওই বন্দিশালাতেই পোক্ত হতে চলেছে।
ওই অন্ধকার ঘুটঘুটে কক্ষে একাকী কি করে কাটাবে রুদ্র? সুফিয়ান চৌধুরীর সহায়তায় রুদ্রকে শিকল দিয়ে বেঁধে শক্ত চৌকিটার উপর শুয়ে রাখল সারফরাজ। জগে অল্প পানি আর রূপকথার জন্য রুদ্রের দেওয়া বাসি খাবার টেবিলে রেখে বাইরে বেরিয়ে এলো। এরপর লুইসের মৃতদেহ সামনে হুমড়ি খেয়ে গগন কাঁপিয়ে চিৎকার করে ডাকল সারফরাজ। লুইস, ওয়েক আপ! এই লুইস, আমাকে একা ফেলে কোথায় গেলে তুমি? ইয়ংকে কি জবাব দেবো আমি, লুইস? যে লুইস সারফরাজের এক ডাকে বন্দুক হাতে পজিশন নিয়ে দাঁড়িয়ে যেত, সেই লুইসকে হাজার ডেকেও আর জাগানো যাচ্ছে না। সারফরাজ লুইসের দেহ বুকে নিয়ে অঝরে কাঁদল। রূপকথা সারফরাজের কান্নায় নিজেকে আটকাতে পারল না। এদিকে অভিরূপের দেহ, অন্য পাশে লুইস। রূপকথার সুফিয়ান চৌধুরী অভির পাশে বসে ডাকলো, অভিরূপ, অভি। সুফিয়ান চৌধুরী পাংশু মুখে অভিরূপের পালস চেক করলেন। পালস রেট খুবই কম। এই মুহূর্তে অভিরূপকে হসপিটালে অ্যাডমিট করতে না পারলে অভিকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। সুফিয়ান চৌধুরী নিজের শক্ত হাতে অভির কাঁধে তুলে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিয়ে এরপর বন্ধু সাকলাইন রহমানকে কল করলেন। সাকলাইন রেহমান ন্যাশনাল এয়ার রেস্কিউ কমান্ডের অর্ধোত্তর কর্মকর্তা। সুফিয়ান চৌধুরীর জন্য নিজের জান পর্যন্ত দিতে প্রস্তুত, কারণ তাদের বন্ধুত্ব সেই বাল্যকালের। ভদ্রলোক কেবলই ডিউটি থেকে ফিরে আরামে ঘুমিয়েছেন। এমন সময় ফোন আসায় বেশ বিরক্ত হলেন। তবুও জরুরি ফোন ভেবে ফোন হাতে নিতেই সুফিয়ান চৌধুরীর নম্বর দেখে ঘাবড়ে গেলেন। সাকলাইন ঝটপট ফোন রিসিভ করে ব্যস্ত গলায় শোধালেন, কিছু হয়েছে? ঠিক আছিস তুই? সুফিয়ান চৌধুরী ভয়ার্ত কণ্ঠে বললেন, রেস্কিউ এয়ার অ্যাম্বুলেন্স পাঠা, এই মুহূর্তে ঢাকা যা জরুরি, কোনো প্রশ্ন করিস না। সাকলাইন রেহমান ধরপড়িয়ে বিছানায় উঠে বসলেন। এরপর বলে উঠলেন, বিষয়টা গোপন নাকি প্রকাশ্যে? সুফিয়ান কপাল চেপে বলে উঠলেন, প্রকাশের হলে এই ফজর ওয়াক্তে তোকে কল করতাম গাধা। অবশ্যই ফোর্স রেডি করতাম। খুবই সেন্সিটিভ ইস্যু। পাইলট আর উপস্থিত ডক্টর ছাড়া কেউ যাতে কিছুটি না জানে। সাকলাইন তপ্ত শ্বাস ফেলে বলে উঠলেন, লোকেশন পাঠা। সুফিয়ান চৌধুরী কল কেটে দিয়ে ঝটপট লোকেশন সেন্ড করলেন। এরপর সারফরাজের কাছে এসে বলে উঠলেন, মরে গেছে সারফরাজ। হাজার ডাকলেও ওর ওটার শক্তি আজ নেই। লুইস বেঁচে নেই। এই কথাটা সারফরাজের কর্ণগোহরে বজ্রপাতের ন্যায় আলোড়ন সৃষ্টি করল। যেই মানুষটা সবসময় ঢাল হয়ে সারফরাজের সামনে দাঁড়িয়েছে, আজ তাকে ছাড়া কিভাবে চলবে? সারফরাজ উদ্ভ্রান্তের ন্যায় বলে উঠল, আমার সমস্ত প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, পাওয়ার সব দিয়ে দেব, বিনিময়ে ওকে বাঁচানোর ব্যবস্থা করে দিন স্যার। ও আমার ভাইয়ের মতো। রূপকথা সারফরাজকে আগলে নিল। সুফিয়ান চৌধুরী ব্যথিত গলায় বললেন, টাকা, ক্ষমতা, সম্পত্তি কি আর জীবনে বাঁচতে পারে রে সারফরাজ? ওসব তো দুনিয়াবি কারবার। উপরে আল্লাহর কাছে এই সব কিছুই নিছক, মূল্যহীন। তবে যে সারফরাজ এত টাকা, এত নাম কামাই করলো, এসব কোন কাজের? কোটি কোটি টাকা থেকেই তবে কি লাভ হলো? সামান্য একটা জীবন বাঁচাতে কোটি টাকাও মূল্যহীন। লুইসের নিথর দেহের পানে করুণ নজরে তাকালো সারফরাজ। এরপর মাথা নিচু করে কেঁদে কেঁদে বলে উঠল, আমার জন্য মরে গেলে তুমি লুইস। আমি তোমাকে বাঁচাতে পারিনি, আমায় ক্ষমা করো। হেলিকপ্টারের লাইটের আলো চারপাশ ফকফকে হলেও হয়তো কোথাও নামবে তার জায়গা নির্বাচন করছে। সুবান চৌধুরীর হাভেলির পাশে বিশাল বড় ফাঁকা মাঠ। সেখানেই থামলো হেলিকপ্টার। এরপর ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো দুজন রেস্কিউ কর্মী। তারা প্রথমে লুইসের নিথর দেহটা তুলে নিয়ে গেল। এরপর অভিরূপকে। সুফিয়ান চৌধুরী টেনে সারফরাজকে মাটি থেকে তুলে হেলিকপ্টারে তুলে দিলেন। সঙ্গে দিলেন রূপকথাকেও। নিচে গেলেন না, এখানে তার কাজ আছে। আপাতত এসপি আবির মাহাতবের হাতে সব বুঝিয়ে তারপর যেতে হবে। হাভেলি নতুন করে আবার রক্তাক্ত হয়েছে। অজ্ঞান হয়ে পড়ে থাকা মানুষগুলোকে অ্যারেস্ট করিয়ে হাভেলি থেকে রক্তের নিশানা মুছিয়ে তবেই ফিরতে হবে। এই জন্য অপেক্ষা ভোরের আলো ফোটার। সুফিয়ান চৌধুরীর থেকে বিদায় নিয়ে হেলিকপ্টার আকাশে ওড়ালো। মিনিট ৪৫ বাদে ঢাকায় নামকরা বড় একটা হসপিটালে হেলিপ্যাড এসে থামলো। যেন আগে থেকেই সব জোগাড় করা। হেলিকপ্টারের দরজা খুলতেই দুজন পুলিশ দৌড়ে এসে ডক্টর আর নার্সদের আদেশ দিল, গুলি খাওয়া পেশেন্ট রয়েছে, তাদের দ্রুত অপারেশন করার ব্যবস্থা করুন। ইতিমধ্যে সারফরাজ নিজেও জ্ঞান হারানোর অবস্থায় চলে গিয়েছে।
না খাওয়াহীন রূপকথার প্রাণও যায় যায় অবস্থা। সুফিয়ান চৌধুরী ফোনে সব জানিয়েছে ডিউটিরত ওসিকে। ওসি সেই মোতাবেক সব কিছু গুছিয়ে রেখেছে। 3টি স্ট্রেচারে 3 জনকে তোলা হলো। সারফরাজ রূপকথার হাত চেপে ধরল। নার্স প্রথমে লুইসকে নিয়ে গেল। সারফরাজ নিজে সবটুকু দিয়ে আওয়াজ করে বলে উঠল, ওকে কাটবেন না, ও আমার ভাই। এমনিতে অনেক কষ্টে ওর প্রাণ গেছে, ওকে আর কষ্ট দেবেন না প্লিজ। ওসি অমর হায়দার সারফরাজকে আশ্বস্ত করলেন, আপনি উত্তেজিত হবেন না, ওনাকে পোস্টমর্টম করা হবে না। স্যার আমাকে সব বুঝিয়ে দিয়েছে, আপনি রিল্যাক্স থাকুন প্লিজ। না সারফরাজকে নিয়ে যেতে পা বাড়ল। রূপকথার কেমন ভয় হলো। সেই 6 বছর বয়সে সারফরাজ তাকে যেভাবে ছেড়ে গিয়েছিল সেরকম ভয়। রূপকথা সারফরাজের হাত শক্ত করে চেপে ধরল। নার্স দুজনকে 2 দিকে নিয়ে যেতে লাগলো। বাড়তে থাকলো দূরত্ব। একসময় দুর্বল 2 হাত ছাড়াছাড়ি হয়ে গেল। রূপকথা ফুপিয়ে কেঁদে বলে উঠল, এবারও কি হারিয়ে যাবে সারফরাজ? সারফরাজ বোধহয় শুনল। সে গলা বাড়িয়ে বলে উঠল, অপেক্ষা করবে আমার জন্য রূপকথা, আমি খুব শীঘ্রই ঠিক ফিরে আসব। শক্ত হৃদয়ের ইয়ং হসপিটাল রেফিডেন্সের এর সামনে দাঁড়িয়ে ছোট বাচ্চা ন্যায় কেঁদে উঠল। লুইজের রক্তহীন ফ্যাকাশে সাদা মুখে তাকে পীড়া দিল। হৃদয় মুচড়িয়ে তুলল। ইয়ং কোনো কথা বলতে পারল না। ইয়ংয়ের চোখে ভেসে উঠল একসাথে কাটানো দীর্ঘ বছরের স্মৃতি। এই বছরই নিজের প্রেমিকা এরিকার সাথে তার বিয়ে হবার কথা ছিল। ইয়ং এরিকাকে এই খবর কিভাবে পৌঁছাবে? ইয়ং কম্পিত হাত বাড়িয়ে লুইসের বরফ শীতল দেহে হাত বোলালো। এরপর সিক্ত গলায় বলে উঠল, Rest in peace, dear. May God send you to heaven, cause you are a holy soul. অভিরূপ সারফরাজ দুজনেই অস্ত্রোপচার চলছে। আমজাদ হায়দার খবর পাওয়া মাত্রই ন্যালিয়া শিউলি আর অভিরূপের মা বোনকে নিয়ে উপস্থিত হয়েছেন। নিস্তব্ধ হসপিটাল মুহূর্তেই রোনাজারিতে পরিণত হলো। বোকা ন্যালি সকলের সামনে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে উঠলেন। অভিরূপের বোন স্তব্ধ হয়ে রইল। অভিরূপের মা সমানে হাত তুলে ওপরওয়ালাকে ডেকে চলেছেন। রেখা নিজেও হসপিটালে উপস্থিত। সঙ্গে এসেছে কুলসুম। অনুপস্থিত মায়া চৌধুরী। এত শোক তিনি সইতে পারবেন না, তাই সোহানার কাছে তাকে রাখা হয়েছে। আপাতত এই কয়েকদিন সোহানায় তার দেখভাল করবেন। রূপকথাকে স্যালাইন দিয়ে ফেলে রাখা হয়েছে। দুর্বলতা ছাড়া আর কোনো সমস্যা নেই তার। রিকা শিউলি মিলে ন্যালিকে সামনে রাখতে পারছে না। ন্যালি পারলে ওটি রুমের দরজা ভেঙে ঢুকে যায়। ন্যালির চিৎকার চেঁচামেচিতে একজন নার্স দৌড়ে এসে নরম কণ্ঠে অনুরোধ জানালো, প্লিজ ম্যাম, কাঁদবেন না, অন্য রোগীদের প্রবলেম হবে। তাছাড়া ওটিতে ডক্টরস আছেন, ওনাদের প্রবলেম হবে। ন্যালি মেনে নিল। সে মুখ চেপে ধরে কাঁদতে লাগলো। সারফরাজের গুলি শ্যালো থাকায় খুব অল্প সময়ে বের করতে সক্ষম হলো ডক্টর। সারফরাজের ক্ষত সেলাই করে তাকে অবজারভেশন কেবিনে রাখা হলো। কিন্তু অভিরূপের গুলি ডিপ লয়েজ, অপারেশনের ঝুঁকি রয়েছে। 3 ঘন্টা কেটে গিয়েছে, ডক্টর এখনও অপারেশন শেষ করেনি। এদিকে ডক্টর দৌড়ে চলেছে রক্তের ক্রস ম্যাচ নিয়ে। দুপুরের পরপর এমার্জেন্সি ফ্লাইটে ঢাকা এলেন সুফিয়ান চৌধুরী। এসেই হসপিটালে ঢুকলেন। সারফরাজ আর অভিরূপের কারোরই জ্ঞান ফেরেনি এখনও, কিন্তু রিস্ক কেটে গিয়েছে। সফল হয়েছে অভিরূপের অপারেশন। এদিকে প্রসেস চলছে লুইসের দেহ ক্যালিফোর্নিয়ায় পাঠানোর। একমাত্র পরিবারই এই লাশের হকদার। রূপকথার শরীরের দুর্বলতা একটু কাটতেই সে স্লাইনের সুই খুলে উঠে বসল। মাথাটা চক্কর দিল, তবুও উঠে দাঁড়ালো রূপকথা। এরপর বাইরে বেরিয়ে এলো। ডিউটি নার্স বোঝানোর চেষ্টা করলো তার শরীর যথেষ্ট দুর্বল, তবুও সে মানল না। এলোমেলো পায়ে রূপকথা করিডরে বেরিয়ে এলো। মেয়েকে দেখে সুফিয়ান রেখা দুজনেই দৌড়ে এলো। রূপকথা কাঁদতে কাঁদতে সুফিয়ানকে জড়িয়ে ধরে বলে উঠল, সারফরাজ বেঁচে আছে তো বাবা? ও আমার হাত ছেড়ে আবারও কি চলে গিয়েছে? যেমনটা 12 বছর আগে গিয়েছিল, এবার যদি আবার চলে যায়। সারফরাজ কোথায় আছে বাবা, বলো না, ও বেঁচে আছে কি? বলেই চিৎকার করে উঠল রূপকথা। সুফিয়ান মেয়ের মেন্টাল কন্ডিশন বুঝে রূপকথাকে বুকে চেপে ধরল। ক্রমাগত থরথর করে কাঁপছে রূপকথা। সুফিয়ান চৌধুরী ডক্টরের চেম্বারে গিয়ে মেয়ের সমস্ত টমা ডক্টরের সাথে আলাপ করলেন। ভদ্রলোক খুব বিনয়ী। রূপকথার ভয়, কষ্ট, দুঃখ সব বুঝলেন তিনি।
তিনি একজন নার্সকে ডেকে বলে উঠলেন, সারফারাজ এর পাশের বেডে রূপকথাকে ঘুমেই ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখুন। সে হাইপার হয়ে গেছে। জ্বরের প্রপার চিকিৎসা, ঠিকমতো খাবার, ঘুম কোনোটা না হওয়ার কারণে তার মস্তিষ্কে বিক্ষিপ্ত হয়ে রয়েছে। পেশেন্টটির জন্য এই সিচুয়েশন খুবই মারাত্মক। কুইক, তাকে রেস্টে পাঠান। নার্স আদেশ পেতেই দৌড়ে গিয়ে সারফরাজের পাশে বেডের সব রেডি করলো। এরপর সুফিয়ান চৌধুরী বুঝিয়ে শুনিয়ে রূপকথাকে শুয়ে দিলেন। চেতনাহীন সারফরাজের পানে তাকিয়ে চোখের জল ছেড়ে দিল রূপকথা। সুযোগ বুঝে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিলেন নার্স। মুহূর্তেই ব্রেন শান্ত হয়ে শরীর তুলোর মতো ভাসতে লাগলো। সারফরাজের হাতটা অল্প ছুঁয়ে নিভু নিভু চোখে জড়িয়ে যাওয়া গলায় রূপকথা বলে উঠল, তোমাকে আর কোথাও যেতে দেবো না সারফরাজ। এই যে শক্ত করে ধরে রাখলাম, তোমাকে আমার থেকে দূরে নিয়ে যাবে কার সাধ্যি দেখি আমি। টানা 6 ঘন্টা পর সারফরাজ পিটপিট করে চোখ মেলে তাকালো। বাম হাতটা কেমন ভারী হয়ে রয়েছে, বুক টনটনে ব্যথা করছে, শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। ক্লান্ত চোখে চারিপাশে নজর বোলালো সারফরাজ। তার ডান হাতের মুঠোয় রূপকথার ছোট্ট সরু হাতখানা বন্দি। ঘুমে অবচেতন সে। সেলাইন পাস হচ্ছে ধীর গতিতে। প্রচণ্ড পিপাসায় সারফরাজের গলা শুকিয়ে উঠল। বিক্ষিপ্ত মস্তিষ্ক কোনো কিছু বুঝে উঠতে পারল না। সুবান চৌধুরীর হাবেলি থেকে হসপিটালে কিভাবে এলো সে, তা ভোতা মস্তিষ্কেও খেলল না। সারফরাজ গলার সমস্ত আওয়াজ বাড়িয়ে কথা বলতে চাইল, কিন্তু গলবিল যেন আজ অবরোধ ঘোষণা করেছে সারফরাজের বিরুদ্ধে। তবুও গলার শিরা ফুলিয়ে সারফরাজ ডাকলো,